নভেম্বর অভ্যুত্থান, খালেদের উত্থান পতন। খন্দকার মোশতাক আহমেদের শাসনামল বেশি দিন স্থায়ী হল না। মাত্র ২ মাস ১৮ দিন পর সংঘটিত হল বাংলাদেশের দ্বিতীয় সেনা অভ্যুত্থান। ঘটল ক্ষমতার হাতবদল। ৩ নভেম্বর ১৯৭৫-এর মধ্যরাতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত হল এই রক্তপাতহীন নীরব অভ্যুত্থান। একটি বুলেটও ফায়ার হল না, একটি প্রাণীও মারা পড়ল না। ঢাকা ক্যান্টনমেন্টে সৈনিক ব্যারাকে সবাই ছিল ঘুমিয়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই শুনল গভীর রাতে অভ্যুত্থান ঘটেছে, ক্ষমতার হাতবদল হয়েছে। সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমান বন্দী। সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নতুন সেনানায়ক। কর্নেল সাফায়েত জামিলের ৪৬ ইনফ্যান্ট্রি ব্রিগেডের পরিচালনায় ঘটেছে এই অভ্যুত্থান। তারাই এখন সবকিছু নিয়ন্ত্রণ করছে। সারা ক্যান্টনমেন্টে বিরাজ করছিল ঠান্ডা অবস্থা। রাস্তাঘাটে লোক চলাচল ছিল স্বাভাবিক। অভ্যুত্থান ঘটনার সামান্যতম উত্তাপও ছিল না কোথাও। শুধু দেখা গেল জেনারেল জিয়ার বাসভবনের গেইটে উর্দি পরা বেঙ্গল রেজিমেন্টের কিছু অতিরিক্ত সৈন্যের জটলা। সরকার হাতবদল হয়েছে, সকাল থেকে রেডিও বন্ধ। প্রকৃত ব্যাপার কিছুই বোঝা যাচ্ছিল না। সর্বত্র কানাঘুষা, অবাক জিজ্ঞাসা, বিভ্রান্তি। অগাস্ট পরবর্তী অবস্থা। ১৫ অগাস্টের পর ঘটনাপ্রবাহ চলছিল সম্পূর্ণ অস্বাভাবিকভাবে। একটি বেসামরিক সরকারের পরিবর্তন ঘটেছিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। এ সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেনাবাহিনীর হাতে গোনা কজন জুনিয়র অফিসারের মাধ্যমে। এখানেই ছিল ঘটনার যত গণ্ডগোল। অগাস্ট অভ্যুত্থান প্রকৃতপক্ষে সেনাবাহিনীর কোনো অভ্যুত্থান ছিল না। সেনাবাহিনীর কোনো সিনিয়র অফিসার সরাসরি এতে জড়িত ছিলেন না। আর্মির মাত্র ২টি ইউনিট, ২য় ফিল্ড আর্টিলারি এবং প্রথম বেঙ্গল ল্যান্সার ট্যাঙ্ক রেজিমেন্ট ছাড়া অন্য কোনো ইউনিট এতে জড়িত ছিল না। বিশেষ করে পদাতিক বাহিনীর বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ যারা সেনাবাহিনীর মূল বাহিনী, তাদের কোনো ইউনিট জড়িত না থাকায় তথাকথিত ওই অভ্যুত্থানের যৌক্তিকতা নিয়ে ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গে বিতর্ক এবং অসন্তোষের সৃষ্টি হয়। বিশেষ করে ৪৬তম ব্রিগেডের কমান্ডার সাফায়েত জামিল অস্বস্তি বোধ করছিলেন। কারণ ঢাকার পদাতিক ব্রিগেডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যান্ত্রিক ২টি ইউনিট সরকার উল্টে দিল, আর তারা বসে বসে শুধু খাস কর্তন করলেন। এটা ছিল চরম অপমানের নামান্তর। খন্দকার মোশতাক আহমেদ যথেষ্ট দক্ষতার সাথে অবস্থার মোকাবেলা করার চেষ্টা করতে থাকেন, কিন্তু বঙ্গভবনে তাকে ঘিরে তখন জেকে বসে আছে অভ্যুত্থানের নায়ক তরুণ মেজররা। প্রকৃতপক্ষে মেজর ফারুক, রশিদ সর্বময় কর্তা হয়ে ওঠে। মেজর ডালিম, নূর, শাহরিয়ার, পাশা, রাশেদ প্রমুখ জুনিয়র অফিসার বঙ্গভবনে অবস্থান নিয়ে দেশ শাসন করতে থাকে। সিনিয়র অফিসারদের এড়িয়ে জুনিয়র অফিসারদের কর্মকাণ্ড স্বভাবতই সিনিয়রদের পছন্দ হয়নি। এসব ব্যাপার আর্মির সাধারণ ডিসিপ্লিনের প্রতি ছিল মারাত্মক হুমকি। ঊর্ধ্বতন হেডকোয়ার্টারের অনুমতি ব্যতিরেকেই ফারুক, রশিদ আক্রমণাত্মকভাবে বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো বঙ্গভবন এবং সোহরাওয়ার্দী উদ্যানের পাশে স্থাপন করে। আর্টিলারি ইউনিটের কামানগুলোও সেখানে ছিল। অগাস্ট অভ্যুত্থানের পর সারা দেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলেও ক্যান্টনমেন্টে সামরিক স্থিতিশীলতা ফিরে আসেনি। বিভিন্ন অজুহাতে অসন্তোষ ধুমায়িত হয়ে উঠতে লাগল।
উপরে উপরে সব ঠিকঠাক, ধোপ দুরস্ত চলছে সরকার, কিন্তু ভেতরে ভেতরে ছাইচাপা আগুন জ্বলতে লাগল। মেজর রশিদ ছিলেন প্রধান সমন্বয়কারী অফিসার। তিনি প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রধানের মধ্যে যোগাযোগ রাখছিলেন। এসব ব্যাপার মোটেই সহ্য হচ্ছিল না অনেক সিনিয়র অফিসারের। এদের মধ্যে ছিলেন 46 ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ডার কর্নেল শাফায়েত জামিল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। তারা জিয়াকে প্রকাশ্যে চাপ প্রয়োগ করতে লাগলেন অভ্যুত্থানের মেজরদের ব্যারাকে ফিরিয়ে আনার জন্য। ভগ্ন হৃদয় খালেদ। খুব সম্ভব ৭৫-এর মে মাসে রাষ্ট্রপতি শেখ মুজিব সেনাবাহিনী প্রধান শফিউল্লাহকে তার মেয়াদ আরও ৩ বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এটা তখনও প্রকাশ না পেলেও জিয়া খালেদ উভয় তা জেনে যান। জিয়াকে সরিয়ে দেবার প্ল্যান তো ছিলই, সেটা জিয়া আগে থেকেই জানতেন। এবার মাঝখান থেকে খালেদ মোশাররফের মনটা খারাপ হয়ে গেল, কারণ শফিউল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল তারই। তার আশা ভঙ্গ হল, এখন তাকে আরও ৩টি বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ব্যাপার ৩ বছর পর কি হয় কে জানে। নাখোশ শাফায়েত জামিল। তাকে কদলি দেখিয়ে তারই অধীনস্থ অফিসার মেজর রশিদ এবং জুনিয়র মেজররা বঙ্গভবনে ক্ষমতার মসনদে সমাসীন, অথচ ৪,০০০ সৈন্য নিয়ে সে নাকি ঢাকার সক্রিয় স্বাধীন ব্রিগেড কমান্ডার। মনের গভীরে প্রবল চাপ, ক্ষোভ তাদের সবাইকে ক্ষত বিক্ষত করতে লাগল। খালেদ শাফায়েত দুজনই একটা কিছুকে ইস্যু করে ক্ষমতার দ্বন্দ্বে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ল। নাখোশ জিয়া। কিন্তু জিয়ার অবস্থাও ছিল নড়বড়ে। চতুর খন্দকার মোশতাক জেনারেল ওসমানীকে তার সামরিক উপদেষ্টা নিয়োগ করলেন। একই সাথে মেজর জেনারেল খলিলুর রহমানকে চিফ অফ ডিফেন্স স্টাফ করে জিয়ার ওপরে স্থান করে দিলেন। মোশতাক সামরিক ব্যাপারে জেনারেল ওসমানীকেই প্রাধান্য দিতেন, জিয়াকে তেমন পাত্তা দিতেন না, সরাসরি কথাও বলতেন না। এতে জিয়া ভেতরে ভেতরে প্রেসিডেন্ট মোশতাকের ওপর খুবই নাখোশ ছিলেন। এছাড়া জেনারেল ওসমানী এবং খলিলুর রহমানের সাথেও জিয়ার এমনিতেই বনিবনা ছিল না, অথচ মোশতাক এদের কিনা তার উপরে স্থান দিয়ে তার ক্ষমতা খর্ব করার প্রয়াস পাচ্ছিলেন। এ সময় আমি ছিলাম স্টেশন কমান্ডার। এই সুবাদে প্রায়ই জিয়ার সাথে এসব নিয়ে কথাবার্তা হতো। তার অফিসে গেলেই জিয়ার আগে গড়গড় করতেন। ওসমানী এবং খলিলুর রহমানকে কড়া ভাষায় সমালোচনা করতেন। আমাকে কয়েকবার ওসমানীর কাছে গিয়ে সরাসরি বুড়োকে সরে দাঁড়াবার জন্য বলতে বলতেন। আমি শুধু হেসে তার রাগ থামাবার চেষ্টা করতাম। জিয়ার অবস্থা তখন খাঁচাবন্দী বাঘের মতো। খালেদ মোশাররফের রাজনৈতিক শক্তি ছিল তার ভাই রাশেদ মোশাররফের মাধ্যমে আওয়ামী লীগ। নজরুল ইসলাম, তাজউদ্দিনের সাথেও তার আলাপ ছিল। শাফায়েত জামিলের সাথে তার ভালো সম্পর্কও ছিল, কিন্তু শাফায়েত আবার জিয়াউর রহমানের সাথেও সমান সম্পর্ক রাখত। অর্থাৎ সে এদিকেও ছিল, ওদিকেও ছিল। প্রথম দিকে শাফায়েতের সাথে রশিদের সম্পর্কও খুবই ভালো ছিল। রশিদ ছিল শাফায়েতেরই অধীনস্থ ইউনিটের কমান্ডার। কিন্তু কু করার পর সে তার বসকে টেক্কা দিয়ে নিজেই বঙ্গভবনের মসনদে বসে পড়ল। তার সাথে কুর অন্য মেজররা যেমন ফারুক, ডালিম, হুদা, পাশা এবং রাশেদ, এরাও সবাই বঙ্গভবনে যোগ দিয়েছিল। এরকম একটা অবস্থা ছিল শাফায়েতের কাছে রীতিমতো অপমানজনক।
4,000 সৈন্যের স্বাধীন পদাতিক ব্রিগেড নিয়ে ক্যান্টনমেন্টে সে বসে থাকবে এমন ক্ষমতাহীন হয়ে, আর বঙ্গভবনের চুনোপুটি মেজররা করবে দেশ শাসন, এটা অসম্ভব। 15 আগস্ট ঘটনাবহুল দিনটিতে নিষ্ক্রিয় থেকে তার কোনো লাভ হয়নি। এবার আর নয়, হত্যাকারী মেজরদের উৎখাত চাই। মেজরদের উৎখাত আর চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার দাবি নিয়ে এবার এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ালেন সাফায়েত জামিল এবং খালেদ মোশাররফ। তারা প্রকাশ্যে হুমকি দেয়া শুরু করলেন। তারা জিয়াকে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন, কিন্তু জিয়া নিরুত্তর। তিনি একুল ওকুল দুকুলি রক্ষা করে চলছিলেন। তিনি বললেন, ওয়েট অ্যান্ড সি। আসলে জিয়া সার্বিক ব্যাপারটা দেখছিলেন অন্যভাবে। তিনি দেখছিলেন মেজরদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনলেই তার সমস্যার সমাধান হচ্ছে না। মোশতাক ওসমানী খলিল চক্র ধূলিসাৎ করতে না পারলে তিনি স্বইচ্ছায় স্বাধীনভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না। এটাই ছিল ওই মুহূর্তে জিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। অতএব তিনি তার আপন পরিকল্পনায় কাজ করছিলেন, গোপনে এবং অতি সন্তর্পণে। অন্যদিকে তাহের, খালেদ, সাফায়েতরাও বসেছিল না। সবাই তখন ক্ষমতার মোহে ছিল আচ্ছন্ন। তারাও নিজ নিজ ছক অনুযায়ী কাজ করছিল। অক্টোবর মাসে স্পষ্ট বোঝা গেল একটা শক্তির মহড়া প্রদর্শন আসন্ন। প্রকাশ্যে গোপনে বিভিন্ন ক্যাম্পে সাজ সাজ রব। কখন কিভাবে আসছে সেটা ছিল শুধু সুযোগ এবং সময়ের ব্যাপার মাত্র। এই সময় জিয়ার সাথে প্রায় আমার কথাবার্তা হতো। টেনিস কোর্টেও দেখা হতো। আমি তাকে সেনানিবাসের আকাশে ঝড়ের সংকেত উপলব্ধি করতে বারবার অনুরোধ করি, কিন্তু বারবার তার একই জবাব, হামিদ, ওয়েট অ্যান্ড সি। এক মাঘে শীত যায় না। আমি তার এসব কথার কিছুই মাথামুন্ডু বুঝতে পারিনি। তাকে তার অফিসে গিয়ে আবার বলি। সে ঘাড় কাত করে অবহেলা করে কেবল মুচকি হাসে আর একই উত্তর দেয়, আরে হামিদ, বললাম তো, এক মাঘে শীত যায় না। আমি বিব্রত হই। আমার কথার কোনো গুরুত্ব না দেয়ায় আমি রাগ করে বেশ কিছুদিন তার অফিসে যাওয়াই বন্ধ করে দিলাম। এ সময় জিয়ার জন্য অনেকেই উদ্বিগ্ন ছিলেন। বহু অফিসার আমার কাছে এই সময় এসে বলেছেন, স্যার, আপনি তো তার বন্ধু মানুষ, কোর্সমেট, তাকে কেন বুঝিয়ে বলছেন না বিপদ আসন্ন? এক্ষুনি তাকে সতর্ক হতে হবে। আমি তাদের বলেছি, ব্রাদার্স, ভেরি সরি, জিয়া আমার কথা কোনো আমলেই নিচ্ছেন না। এতে তারা বড়ই নিরাশ হতেন। কর্নেল রশিদও আমাকে বলেছে সেও জিয়াকে খালেদ সাফায়েতের সম্ভাব্য অভ্যুত্থান সম্পর্কে সতর্ক করে দেয়, কিন্তু তিনি কোনো অ্যাকশন নিতে চাননি। এতে তার মনে তখনই জিয়ার সততা সম্বন্ধে সন্দেহ জাগে। তার ধারণা হয় জিয়া নিজেই তলে তলে কিছু একটা ঘটাতে যাচ্ছেন। গভীর জলের মৎস্য জিয়া। তার আসল মতলব রশিদ অথবা অন্য কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে ভেতরে ভেতরে চলছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রস্তুতি। আসলেই কি জিয়া ভেতরে ভেতরে কি হচ্ছে তা মোটেই জানতেন না? পরবর্তী ঘটনাবলী থেকেই এই প্রশ্নের জবাব পাওয়া যাবে। জিয়া এবং তাহের একে অন্যের প্রতি খুবই বন্ধুভাবাপন্ন ছিলেন। উভয়ে একই সাথে একই সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। তাহেরকে পঙ্গুত্বের জন্য অবসর দেওয়ার পর জিয়া বারবার তার সাথে সংযোগ রক্ষা করে চলেছেন। তাহের গোপনে জাসদের আর্মস উইং গণবাহিনীর সাথে যুক্ত ছিলেন। প্রকৃতপক্ষে তারা জিয়াকে সামনে রেখে চাইনিজ পদ্ধতির সেনা বিপ্লবের একটা স্বপ্ন দেখছিলেন। চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং 46 ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল ছিলেন প্রধান প্রতিবাদী কণ্ঠ। তারা সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে
ওইসব উচ্চাকাঙ্ক্ষী মেজরদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেন। জিয়া কিন্তু মেজরদের কাছে ছিলেন কৃতজ্ঞ, কারণ তারাই তো তাকে চিফ অফ স্টাফ বানিয়েছে। অতএব জিয়া কৌশলে একুল ওকুল দুকুল রক্ষা করেই চলতে থাকেন, যাকে বলে ধরি মাছ নাছুই পানি। এরকম অবস্থার মধ্য দিয়ে তিনি চলছিলেন। জিয়া দুই প্রান্তের লোকজনের সাথেই যোগাযোগ রক্ষা করছিলেন। একদিকে ফারুক রশিদের পিঠ চাপড়ানো, অন্যদিকে সাফায়েত জামিলের কাঁধে হাত, দুই তিনি করছিলেন। আসলে জিয়া বহুদিন গোয়েন্দা সংস্থায় চাকরি করায় এসব কাজে ছিলেন ভালো ওস্তাদ। জিয়া তলে তলে আর একটি কাজ করছিলেন, তা হল তিনি সবার অজ্ঞাতে জাসদের কর্নেল আবু তাহেরের সাথে গোপন কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। জাসদের আর্মস উইং ইতোমধ্যে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় হয়ে উঠেছিল। শেখ সাহেবকে উৎখাতের জন্য ইতিপূর্বে তারাও প্রস্তুতি নিচ্ছিল। জিয়া সবার অজ্ঞাতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তার সুহৃদ কর্নেল তাহেরের সাথে গোপন কথাবার্তা চালিয়ে যান। জাসদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মতে একটি সেনা বিপ্লবের লক্ষ্যে জিয়াউর রহমানের সাথে তাদের রীতিমতো পাকাপাকি কথাবার্তা হয়। তার সাথে বেশ কটি গোপন মিটিংও হয়। যদিও বিপ্লবের ব্যাপারে জিয়ার সদিচ্ছা নিয়ে তাদের ঊর্ধ্বতন মহলে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু কর্নেল তাহেরের পীড়াপিড়িতে তারা জিয়ার সাথে গভীরভাবে সংযুক্ত হয়ে পড়েন। জিয়া বনাম মোশতাক ওসমানী। সত্যি বলতে কি, খোদ জিয়াউর রহমানের আর্মির ঊর্ধ্বতন চেইন অফ কমান্ড মোটেই সহ্য হচ্ছিল না। তিনি নিজেই তা ভাঙতে চাচ্ছিলেন। তার মাথার ওপর জেনারেল ওসমানী এবং খলিলুর রহমানের মাতব্বরি মোটেই পছন্দ হচ্ছিল না। তিনি চাচ্ছিলেন সেনাবাহিনীর ব্যাপারে তিনিই যেন সর্বেসর্বা থাকেন। বর্তমান অবস্থায় তাকে প্রেসিডেন্টের কাছে যেতে হলে দুটি ধাপ পেরিয়ে যেতে হয়। খন্দকার মোশতাক আহমেদও রকচটা লোক ছিলেন। জিয়াউর রহমান তাকে পছন্দ করতেন না। মোশতাকেরও জিয়াকে পছন্দ হতো না। কিন্তু অবস্থার প্রেক্ষিতে সবাইকে এক খোঁয়াড়ে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মানিয়ে চলতে হচ্ছিল। বলা যেতে পারে ওই সময় প্রেসিডেন্ট মোশতাক এবং সেনাপ্রধান জিয়ার মধ্যে একমাত্র যোগাযোগ সূত্র ছিল মেজর রশিদ। মেজর রশিদ ছিলেন একজন সমন্বয়কারী অফিসার। দু একদিন পরই তিনি একগাদা ফাইল বগল দাবা করে বঙ্গভবনে প্রেসিডেন্ট মোশতাকের কাছে যেতেন এবং সেখান থেকে আর্মি হেডকোয়ার্টারে সেনাপ্রধান জিয়াউর রহমানের কাছে আসতেন। আবার জিয়ার কাছ থেকে তার পয়েন্ট নিয়ে মোশতাকের কাছে যেতেন। সরাসরি জিয়া মোশতাকের মধ্যে বিশেষ কথাবার্তা বা দেখা সাক্ষাৎ হতো না, ওসমানীর সাথেও না। এভাবেই চলছিল দৈনন্দিন কাজকর্ম। ওই সময় একটি মজার ব্যাপার ঘটল। সেপ্টেম্বর মাসে একদিন হঠাৎ প্রেসিডেন্টের ডিফেন্স উপদেষ্টা জেনারেল ওসমানী আকস্মিকভাবে ঢাকা স্টেশনের অফিসার এবং জেসিওদের উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন ক্যান্টনমেন্ট মিলনায়তনে। জিয়ার এ ব্যাপারটা মোটেও পছন্দ হল না। সে আমাকে ডেকে বলল, হামিদ, আমি ও বেটা ওসমানীর সাথে বসতে চাই না, তুমি মাঝখানে ওর পাশে বসবে। তাই হল। ওসমানী আসলেন এবং ভাষণ দিয়ে চলে গেলেন। কিন্তু সেনাপ্রধান জিয়ার সাথে তার সাধারণ হাত মেলানো ছাড়া আর কোনো কথাই হল না। তিনি হলরুমে এসে বসলেনও না। বঙ্গভবনের শীতাতপ নিয়ন্ত্রিত সুদৃশ্য কামরাগুলোতে অগাস্টকোর মেজররা শক্তভাবে জেঁকে বসে দেশ শাসন করতে লাগল। তারা নিজস্ব স্টাইলে বঙ্গভবনের একটি অঘোষিত সেক্রেটারিয়েট তৈরি করে বিভিন্ন দিকে নির্দেশ দিতে লাগল। স্বভাবতই ক্যান্টনমেন্টের অফিসারদের এসব পছন্দ হচ্ছিল না।
কিন্তু মোশতাকও এসব অফিসারদের কিছু করতে পারছিলেন না, কারণ তারাই তো একটি রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এই নতুন সরকারকে প্রতিষ্ঠিত করেছে। এভাবে সরকার পরিচালনার ব্যাপারে বঙ্গভবন এবং ক্যান্টনমেন্টের মধ্যে মতানৈক্য এবং তিক্ততার সৃষ্টি হল। জিয়াউর রহমান চুপচাপ, নীরব দর্শক। তার ভাবখানা ছিল, বাঘে সিংহে লাগুক একটা টক্কর, তাহলে দু গ্রুপেরই শক্তি ক্ষয় হবে, ফলে তারই সুবিধা হবে। শেখ মুজিবুর রহমানের মতো খন্দকার মোশতাককেও সামরিক বাহিনীর কমান্ডারদের নিয়ে একই সমস্যার সম্মুখীন হতে হয়, অর্থাৎ তাদের অন্তর্দ্বন্দ্ব সামাল দিতেই দেশের প্রেসিডেন্টদের গলদঘর্ম অবস্থা। চতুর মোশতাক অবশ্য এই কাজটি কিছুটা সামাল দিতে পেরেছিলেন। তার উপদেষ্টা পার্সিয়ান জেনারেল ওসমানীকে তার পাশে এনে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ পোস্ট সৃষ্টি করে। কিন্তু তাতেও কি রক্ষা? জুনিয়র মেজরদের সফল অভ্যুত্থান ক্যান্টনমেন্টের কিছু সিনিয়র, এমনকি জুনিয়র অফিসারদের মধ্যে ক্ষমতায় আরোহণের নতুন প্রেরণা জোগাল। সবাই একে অন্যকে ডিঙিয়ে টেক্কা দিয়ে কেউ চিফ, কেউ প্রেসিডেন্ট হবার স্বপ্নে বিভোর হয়ে উঠল। দেশের সর্বোচ্চ পদটি এখন বন্দুকের নলের ধরাছোঁয়ার নাগালে বলে মনে হতে লাগল। খালি ময়দানে এই মুহূর্তে জিয়া, খালেদ মোশাররফ, সাফায়েত জামিল এবং তাহের, তারা নিজেদের পরিকল্পনায় গোপনে নিজ নিজ শক্তি সঞ্চয় করতে তৎপর হয়ে উঠল। শুরু হল ক্ষমতার লড়াই। পানি ঘোলা হয়ে উঠল। মৎস্য শিকারের এটাই তো উপযুক্ত সময়। শিকারীরাও প্রস্তুত। রাজনৈতিক অবস্থা ততদিনে যথেষ্ট স্থিতিশীল হয়ে এসেছে। আসন্ন ফেব্রুয়ারিতে দেশের সাধারণ নির্বাচনের ঘোষণাও দেয়া হয়ে গেছে, কিন্তু তবুও কোথায় যেন একটা অস্বস্তি ঠেকছে সবার। রাজধানী উত্তরপাড়া নিয়েই উদ্বিগ্ন সবাই। ওদিকে একটা ঝড় উঠছে, সবার তাই আশঙ্কা। এরকম একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে দ্রুত এগিয়ে আসে ঘটনাবহুল মাস নভেম্বর। অক্টোবর মাসে দেশের রাজনৈতিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়, কিন্তু ক্যান্টনমেন্টে সামরিক অফিসারদের মধ্যে কোন্দল প্রবল হল। জিয়া এবং খালেদ গ্রুপের মধ্যে একটি মুখোমুখি সংঘাত প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠল। বঙ্গভবনে বসে ফারুক রশিদরাও স্পষ্ট বুঝতে পারল, এ দু গ্রুপের সংঘর্ষে তাদের অবস্থানেরও বিপর্যয় ঘটতে বাধ্য। সেনাপ্রধান জিয়াকে বারবার বলা সত্ত্বেও তিনি প্রতিপক্ষ গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না। এতে বঙ্গভবনে মোশতাক, ওসমানী, খলিল, রশিদ, ফারুক সবাই জিয়ার সততা নিয়ে সন্দেহপ্রবণ হয়ে পড়েন। তাদের আশঙ্কা হয়, জিয়া কি নিজে একটি অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে? 2-3 নভেম্বর রাত। 2রা নভেম্বর রাত আনুমানিক 11টা। আমি ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় বাসায় এসে বাইরে থেকে কে যেন ক্রমাগত কলিং বেল বাজাতে লাগল। মনে হলো অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। আমি বিছানা থেকে উঠে গিয়ে ব্যাটম্যান হোমুজ আলীকে পাঠালাম দেখে আসতে, এত রাতে কে আসলো, কি চায়। হন্তদন্ত হয়ে আর্মি ফিল্ড ইন্টেলিজেন্সের ইউনিটের কমান্ডার মেজর মুদাস্সার বাসায় প্রবেশ করল। হাঁফাতে হাঁফাতে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। বেঙ্গল রেজিমেন্ট কু করেছে। তারা ট্রুপ মুভ করছে। আপনি এক্ষুনি জেনারেল জিয়াকে খবর দিন। আমি তাকে বললাম, কিছুদিন ধরে জিয়া আমার কথা মোটেই শুনছে না, তুমি বরং সরাসরি নিজেই যাও এবং সংবাদটা জানাও। সে বলল, স্যার, তিনি আর্মি চিফ, আমি কিভাবে এই মুহূর্তে সরাসরি যাই? আপনি ফোনে বলে দিন। আমি তাকে বললাম, দেখো, এখন গভীর রাত, সে ঘুমিয়ে পড়েছে, কিছু বিস্তারিত না জেনে উঠানো ঠিক হবে না। তুমি বরং সোজা তার বাসায় যাও।
সে যদি রাগ করে বলে দিও আমার নির্দেশে তুমি সেখানে গেছো। আমি তোমাকে পাঠিয়েছি, যাও সময় নষ্ট করো না। সে ছিল খুবই উত্তেজিত। সজোরে তার গাড়ি হাঁকিয়ে তৎক্ষণাৎ সেনাভবনের দিকে সে রওনা দিল। অজানা আশঙ্কায় কিছুক্ষণ জেগে জেগে আমি ঘুমিয়ে পড়লাম। সে রাতে কোনো গোলাগুলির আওয়াজ শোনা গেল না। গত কদিন ধরে এভাবে আমরা প্রতি রাতেই কিছু একটা ঘটনা ঘটার আশঙ্কা করছিলাম, কিন্তু ঘটছিল না। একটি অভ্যুত্থানের গুজব বেশ কদিন ধরেই শুনে আসছিলাম। জিয়াউর রহমানকেও বলেছিলাম, কিন্তু সে মোটেই এসব কথা আমলে নেয়নি। উল্টো আমাকেই উপহাস করেছে। মধ্যরাতের অভ্যুত্থানে জিয়া বন্দী। গভীর রাত পর্যন্ত বঙ্গভবনে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক, জেনারেল ওসমানী, জেনারেল খলিল, মেজর রশিদ বিভিন্ন বিষয় নিয়ে আলাপরত ছিলেন। তারা জিয়া এবং খালেদ মোশাররফ এ দুজনের রেষারেষি এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে খুবই বিব্রত বোধ করছিলেন। মোশতাক, ওসমানী, খলিল তারা সবাই চাচ্ছিলেন উচ্চাকাঙ্ক্ষী জিয়াকে সেনাপ্রধান পদ থেকে সরিয়ে দিতে, কিন্তু রশিদ একমত হচ্ছিল না। জিয়াকে সরিয়ে খালেদ মোশাররফকে চিফ বানানোর সে পক্ষপাতী ছিল না, যদিও ফারুক চাচ্ছিল খালেদকে চিফ বানানো হোক। কিন্তু বঙ্গভবনে তখন ফারুকের চেয়ে রশিদের মতামতের ওজন ছিল বেশি। এছাড়া এ দুজনকে সরিয়ে নতুন কাকে চিফ অফ স্টাফ বানানো যায়, এ নিয়ে তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতেই উত্তরপাড়া থেকে আরেকটি অভ্যুত্থানের দমকা হাওয়া বঙ্গভবনের দ্বার প্রান্তে এসে আঘাত হানল। রশিদ তার সাক্ষাৎকারে আমাকে বলেছে, জিয়া এই সময় সরাসরি দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছিলেন। আমি তাকে কত বুঝালাম, স্যার আপনি এখনো অনেক ইয়াং, এখন আপনাকে প্রেসিডেন্ট মানাবে না, একটু অপেক্ষা করুন। এখন চিফ আছেন, ভালোই আছেন, কিন্তু জিয়া অস্থির। অগত্যা আমি তাকে বলি, তাহলে স্যার এটা আমি পারব না, আপনাকেই আপনার পথ করে নিতে হবে। আমি যতদূর পারি আপনাকে সাহায্য করব। গভীর রাতে একসময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন জিয়া, খালেদ উভয়কেই সরিয়ে দেওয়া উচিত। বঙ্গভবনে তারা এসব নিয়ে যখন আলাপ আলোচনা করছিলেন, তখন একজন পুলিশ এসে জানায়, স্যার বঙ্গভবন থেকে আর্মির লোকজন সব পালিয়ে গেছে। মেজর ইকবালের অধীনে প্রথম বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানির সৈন্য ছিল বঙ্গভবনে। রাত আনুমানিক 12টার দিকে তারা অকস্মাৎ বঙ্গভবন ত্যাগ করে। প্রহরীবিহীন বঙ্গভবন, ঝড়ের নিশ্চিত পূর্বাভাস। মিটিং ভেঙে গেল। তারা বুঝতে পারলেন তারা যা আশঙ্কা করছিলেন তাই ঘটতে যাচ্ছে। ঢাকা ক্যান্টনমেন্ট, রাত 12:30। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে এসে কমান্ডিং অফিসারের কক্ষে প্রবেশ করলেন। কর্নেল আমিনুল হককে কৌশলে দূরে সরিয়ে তিনি ইউনিটের সার্বিক পরিচালনার ভার গ্রহণ করলেন। তার সাথে ৪৬ ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল এবং অন্যান্য অফিসার। কর্নেল মালেক, ব্রিগেডিয়ার রৌফ, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, মেজর হাফিজউদ্দিন, মেজর ইকবাল, মেজর নাসের, মেজর আমিন, স্কোয়াড্রন লিডার লিয়াকত প্রমুখ ছিলেন। অনেকে সকালের দিকেই আসে। ইউনিটের কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক এবং অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মনিরকে ক্ষমতাহীন করে বসিয়ে রাখা হয়। প্রথমে ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে প্রথম বেঙ্গল রেজিমেন্টের একটি প্ল্যাটুন জিয়ার বাসায় ঝটিকা বেগে পাঠিয়ে তাকে গৃহবন্দী করা হয়। রাত তখন 1টা। এই সঙ্গে জিয়ার বাসায় টেলিফোন লাইনও কেটে দেয়া হয়। ক্যাপ্টেন হাফিজুল্লাহ জিয়ার সাথে বৈঠকখানায় বসে তাকে বলল, স্যার আপনি বন্দী। অতঃপর প্রথম বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা জিয়ার বাসা ঘেরাও করে বাইরে থেকে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। গৃহবন্দী হলেন জিয়া। বিনা বাধায় অপারেশনের প্রথম পর্ব সমাপ্ত হল। মধ্যরাতে কোথাও টু শব্দ পর্যন্ত হল না।
যতদূর জানা গেছে, সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করার কাজ, অর্থাৎ প্রথম পর্বের অপারেশন 46 ব্রিগেডের কিছু তরুণ অফিসার নিজেদের উদ্যোগেই সম্পন্ন করে। ব্রিগেড মেজর হাফিজ উদ্দিন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ফারুক রশিদের সফল অভ্যুত্থান তরুণ মেজরদের অ্যাডভেঞ্চারাস অভিযানে বিশেষভাবে উদ্বুদ্ধ করে। জিয়াকে তার বাসভবনে বন্দী করার পরপরই খালেদ মোশাররফকে অভ্যুত্থানের খবর দেয়া হয়। তিনি তখন ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে তিনি সরাসরি ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টারে ছুটে আসেন। ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলও একই সময়ে আসেন। তিনি আসার পর অবস্থা পরখ করে অপারেশনের নেতৃত্ব গ্রহণ করেন। শুরু হয় অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের প্রথম পদক্ষেপ ৪র্থ বেঙ্গলের দুটি কোম্পানি এয়ারপোর্ট রোডের কারণ বাজার এরিয়াতে অবস্থান নিয়ে বঙ্গভবন থেকে আসার সকল যোগাযোগ তিনি বন্ধ করে দেন। ৪র্থ বেঙ্গলের আরও কিছু সৈন্য অ্যান্টি ট্যাঙ্ক রকেট নিয়ে আশেপাশে অবস্থান নেয়। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেডিও স্টেশন দখল করে। প্রথম বেঙ্গলের দুটি কোম্পানি বঙ্গভবনের আশেপাশে ঘেরাও করে অবস্থান করে। রেডিও ট্রান্সমিশন তখন বন্ধ করে দেয়া হয়। রাতের অন্ধকারে যথাসম্ভব দ্রুততার সাথে ৪৬ ব্রিগেডের ইউনিটগুলো ক্যান্টনমেন্ট এবং শহরের বিভিন্ন স্থানে কৌশলগত অবস্থান নেয়, কিন্তু কোথাও কোনো হামলা হয়নি। এভাবেই শুরু হয়ে গেল ৩রা নভেম্বরের রক্তপাতহীন নীরব অভ্যুত্থান। ক্যান্টনমেন্টে সবাই তখন ঘুমিয়ে। ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট মধ্যরাত ১২টা থেকেই অপারেশন পরিচালনা করছেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। তার সাথে রয়েছে ৪৬তম ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিল। ঘটনা গড়াতে শুরু করল। মধ্যরাতে ক্যান্টনমেন্টে অভ্যুত্থানের খবর পেয়েই মেজর রশিদ বঙ্গভবনে ঘুম থেকে তুলে ফারুককে এই সংবাদ দেয়। ফারুক সঙ্গে সঙ্গে তার ট্যাঙ্কগুলোকে সচল করে ফেলল। বঙ্গভবনের চারদিকে সাজ সাজ রব। ৮টি ট্যাঙ্ক বঙ্গভবনে, ৮টি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, বাকিগুলো ক্যান্টনমেন্টে। সবকটি ফাইটিংয়ের জন্য তৈরি হয়ে গেল। ফারুক বঙ্গভবন থেকে ছুটে গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ট্যাঙ্কগুলোর কমান্ড গ্রহণ করল। সবকটি ট্যাঙ্কেই তখন গোলাবারুদ মজুদ রয়েছে। রশিদ বঙ্গভবনেই রয়ে গেল। ফারুক ফাইটার, রশিদ ফাইটার, কিন্তু প্রধান রাজনৈতিক সমন্বয়কারীও বটে। যোদ্ধাবেশে অস্ত্র কাঁধে মোশতাকের পাশে বসে সার্বিক অবস্থা নিয়ন্ত্রণ করছে সে। বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো যখন বঙ্গভবন এবং সোহরাওয়ার্দী উদ্যানে যুদ্ধংদেহী পজিশন নিয়েছে, তখন দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টের অধিকাংশ কামান সোহরাওয়ার্দী উদ্যানে। বাকি কামানগুলো ক্যান্টনমেন্ট ইউনিটে লাইনে রয়েছে। তারা ওখানে প্রস্তুতি পজিশনে তৈরি হয়ে থাকল। সবাই নিজ নিজ স্থানে প্রস্তুতি গ্রহণ করে আক্রমণাত্মক পজিশনে তৈরি রইল। লড়ব নয় মরব। ৩রা নভেম্বর, পাল্টা অভ্যুত্থান। সকাল থেকেই সারা দেশে আবার বিভ্রান্তি। রেডিও বাংলাদেশ ধরতে গিয়ে বিপত্তি। কোনো শব্দ নেই, রেডিও বন্ধ। সবাই ধরে নিল আবার ক্ষমতার হাতবদল হয়ে গেছে, যদিও মোশতাক তখনও প্রেসিডেন্ট। সাফায়েত জামিল সাভারে অবস্থিত রেডিও ট্রান্সমিটারের একটি অংশ খুলে নেয়ায় রেডিও ব্রডকাস্টিং সম্পূর্ণ বন্ধ। দেশের মানুষ আর একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের আশঙ্কায় ভীত হয়ে পড়ল। ভোরবেলা বঙ্গভবনের ওপর দিয়ে দুটি মিগ ফাইটার প্লেন প্রচণ্ড শব্দে উড়ে গেল। তারা বঙ্গভবনের ওপর চক্কর খেতে লাগল। মোশতাক প্রাণ ভয়ে ভীত হয়ে পড়লেন। একটি হেলিকপ্টারও ক্যান্টনমেন্টের ওপর সশব্দে ঘুরপাক খাচ্ছিল। ফারুক একটি প্লেন গুলি করে নামাবার অনুমতি চাইল। ওসমানী এরকম অনুমতি দিতে
অস্বীকার করলেন। বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট তখন দুটি পৃথক দেশ। দুই দিকেই সেনাবাহিনী একে অন্যের মুখোমুখি। তারা চরম প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে রইল। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী যুদ্ধের প্রবল আশঙ্কা দেখা দিল। বঙ্গভবনে অবস্থিত ফারুক রশিদের ট্যাঙ্ক এবং আর্টিলারি বাহিনী, ক্যান্টনমেন্টে রয়েছে খালেদ সাফায়েতের পদাতিক বাহিনী। খন্দকার মোশতাক আহমেদ দারুণ ভয় পেয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ বর্ষিয়ান নেতা জেনারেল ওসমানীকে ফোন করে তাড়াতাড়ি বঙ্গভবনে আসতে অনুরোধ জানালেন। আসার পূর্বে ওসমানী টেলিফোনে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথে কথা বললেন। খালেদ সম্ভ্রম ভরেই তার সাথে কথা বলল। স্যার, সব কিছু ঠিকঠাক যাচ্ছে। ওরা কিছু না করলে আমরা কিছুই করব না। আপনি ওদের শান্ত রাখুন, আপনি চিৎকার করবেন না। চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের লাইনে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অবস্থান হেডকোয়ার্টার সক্রিয় রয়েছে। ওখানে তরুণ অফিসারদের ভিড়। সকালবেলা সবাই উত্তেজিত, এদিক ওদিক ছোটাছুটি। কে কি করছে বোঝা যাচ্ছে না। সর্বত্র বিভ্রান্তি। একমাত্র খালেদ মোশাররফই ছিলেন শান্ত, ধীর স্থির এবং গম্ভীর। ওদিকে সকালবেলা ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে রীতিমতো যুদ্ধাবস্থা। বেঙ্গল ল্যান্সারের 12টি ট্যাঙ্ক ওখানে আক্রমণাত্মক পজিশন নিলে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ট্রুপস অ্যান্টি ট্যাঙ্ক গান নিয়ে তাদেরকে ঘেরাও করে রাখে। দুপক্ষই মুখোমুখি। মাথার উপর উড়ছে জঙ্গি বিমান, উড়ছে হেলিকপ্টার। তারাও যে কোনো মুহূর্তে আক্রমণে উদ্যত। ল্যান্সাররা বিদ্রোহী গ্রুপের দুজন অফিসার মেজর নাসের এবং মেজর আমিনকে ধরে বন্দি করে ফেলে। তাদের ছেড়ে দিতে বলা হলো, কিন্তু ল্যান্সাররা ছাড়তে অস্বীকার করে। যাই হোক, শেষ পর্যন্ত দুই পক্ষ পায়তারা করে মুখোমুখি বসে রইল। কেউ কাউকে আক্রমণ করল না। আপোষ আলোচনা চলতে থাকল। প্রথমে সাফায়েতরা ভেবেছিল 46 ব্রিগেড মুভ করলেই বঙ্গভবনের মেজররা সহজেই সারেন্ডার করবে। কিন্তু ফারুক রশিদ ট্যাঙ্ক, কামান এগুলো নিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলে তারা সবাই বেশ বেকায়দায় পড়ে যায়। অথচ কদিন আগেও সাফায়েত জামিল কথায় কথায় বলতো, আমাকে অনুমতি দিলে এসব আর্মার আর্টিলারিদের আধ ঘন্টার মধ্যেই ফিনিশ করে দিতে পারি। হুজুগের প্ল্যান। তরুণ মেজররা যা করার তাই করে ফেলেছে। এখন সিনিয়র কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে তা সামাল দিতে হচ্ছে। তার ঘাড়ে বিরাট দায়িত্বভার। আমি নিশ্চিত মনেই ঘুমিয়েছিলাম। রাতের অন্ধকারে ক্যান্টনমেন্টে ক্ষমতার হাতবদল হয়ে গেল, কিছুই টের পেলাম না। ভোর 5টায় স্টেশন হেডকোয়ার্টার থেকে আমার ডিউটি অফিসার ফোন করে সংবাদ দিল, স্যার, আজকে রাতে বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে। তারা জেনারেল জিয়াকে তার বাসায় অ্যারেস্ট করে রেখেছে। আমি বললাম, তাই নাকি? জি স্যার। আমি তৎক্ষণাৎ জিয়ার বাসায় ফোন করলাম। তার বাসার লাইন ডেড। হ্যালো হ্যালো হ্যালো, কোনো শব্দ নেই। আমার বুঝতে বাকি রইল না আর একটি অভ্যুত্থান ঘটে গেছে। সামনে কি আছে কে জানে। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আমার জিপ নিয়ে তখনই জিয়ার বাসভবনে ছুটে গেলাম। ক্যান্টনমেন্টের বড় রাস্তার মোড়েই এমপি এবং বেঙ্গল রেজিমেন্টের সেপাইরা দাঁড়িয়েছিল। তারা আমার জিপ থামিয়ে বিনয় সুরে বলল, স্যার, সামনে যেতে মানা আছে। দয়া করে 46 ব্রিগেড হেডকোয়ার্টারে একটু কথা বলুন, সব বুঝতে পারবেন। কয়েকদিন আগেই শেখ সাহেবের বাসায় হতভাগ্য কর্নেল জামিলুর রহমানের দশা আমার মনে পড়ে গেল। আমি আর অগ্রসর হলাম না। জিপ ঘুরিয়ে আমার অফিসে ছুটে গেলাম। বন্দি জিয়া, খালেদের টেলিফোন ব্যাটল। অফিসে পৌঁছে ফোন করলাম কর্নেল সাফায়েতকে। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি সাফায়েত? সে বলল, আমরা মেজরদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনি তো জানেনই তাদের কথা। আমি বললাম, সিজিএস কোথায়? সিজিএস আমাদের সাথেই আছে। আমরা সবাই এখন
চতুর্থ বেঙ্গলে আছি। তোমরা কি জিয়াকে অ্যারেস্ট করেছ? না, ঠিক তা নয়। তাকে আমরা বাসায় হেফাজতে নিয়েছি। হি ইজ অল রাইট। আমি তাকে বললাম, সব বুঝলাম সাফায়েত, কিন্তু এসব করা কি ঠিক হচ্ছে? সে বলল, স্যার, আপনি 4 বেঙ্গলে আসেন। সবাই আছে, এখানে কথা হবে। থ্যাংক ইউ। সকাল সকাল বেশ কিছু অফিসার আমার অফিসে ছুটে আসলেন। বেশ কিছু জেসিও এবং সৈনিকরাও বাইরে ভিড় করেছে। প্রত্যেকের মুখেই হতাশার ছাপ। সবাই অসন্তুষ্ট। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ বন্দী, এ কেমন কথা? তাদের কেউ আর্মি চিফকে বন্দী করে রাখাটা মোটেই গ্রহণ করতে পারছে না। খালেদ মোশাররফ এবং সাফায়েত এটা বুঝতেই পারল না তাদের এ ধরনের পদক্ষেপ কত বড় ভুল হল। তাদের এই ভুল পদক্ষেপ জেনারেল জিয়ার ইমেজ তাদের অলক্ষ্যেই একদিনেই আকাশচুম্বী করে তুলল। প্রতিটি সৈনিকের সহানুভূতি জিয়ার দিকে আকৃষ্ট হল। এর জন্যই জিয়াকে কিছুই করতে হল না। ব্রিগেডিয়ার খালেদ তার অজান্তেই এই একটিমাত্র ভুল পদক্ষেপের জন্য তার মহা বিপদ ডেকে আনলেন। সৈনিকদের মধ্যে জিয়ার জনপ্রিয়তা একদিনেই নীরবে তুঙ্গে চড়ে গেল। সারা ক্যান্টনমেন্টে একটি কথাই সৈনিকদের মুখে মুখে ফিরতে লাগল, জিয়া বন্দী, চিফ অফ স্টাফ বন্দী। অফিসারদের এসব কার্যকলাপ কারোই মোটেই পছন্দ হল না। খালেদের অভ্যুত্থান প্ল্যান ছিল কয়েকজন তরুণ অফিসার দ্বারা প্রণীত একটি হুজুগের প্ল্যান, যা খালেদকে কার্যকর করতে হচ্ছে ঘটনা ঘটানোর পর। তাদের অপারেশন চলছিল বাবুদের মতো, অফিসের টেবিলে বসে কাগজে আর টেলিফোনে। বলা যেতে পারে টেলিফোন যুদ্ধ, যেখানে ছিল না যুদ্ধের উন্মাদনা এবং গতি। 3 তারিখ সকালবেলা চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টারে বসে কুর অন্যান্য অফিসারদের উপস্থিতিতে খালেদ মোশাররফ একটি দাবিনামা প্রস্তুত করলেন। তিনিই ডিকটেশন দিলেন, বাকিরা মাথা নাড়ল। 3টি দাবি ছিল: 1. ট্যাঙ্ক এবং কামান বঙ্গভবন এবং শহর থেকে ক্যান্টনমেন্টে ফেরত পাঠাতে হবে। 2. জিয়া এখন থেকে আর চিফ অফ স্টাফ নন। এবং 3. বঙ্গভবনে বসে ফারুক রশিদের কার্যক্রমের অবসান ঘটবে। তাদের ক্যান্টনমেন্টে ফিরে চেইন অফ কমান্ড মানতে হবে। খন্দকার মোশতাকি প্রেসিডেন্ট থাকবেন। এই সময় ব্রিগেডিয়ার রৌফ হাত উঁচু করে বললেন, আমার একটি পয়েন্ট আছে। 4 নম্বর পয়েন্ট হবে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে আর্মি চিফ ঘোষণা করতে হবে। কর্নেল চিশতিরও একই কথা। খালেদ কিছু বললেন না, মৃদু হাসলেন। এক পর্যায়ে ব্রিগেডিয়ার নুরুজ্জামান বলেছিলেন, জিয়াকে ক্যান্টনমেন্টে রাখা ঠিক হবে না, তাকে দূরে কোথাও সরিয়ে দেওয়া উচিত। কিন্তু তার কথায় কেউ কান দেয়নি। দেশের পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে উঠল। যে কোনো মুহূর্তে তুমুল গোলাগুলি শুরু হয়ে যেতে পারে। কিন্তু অবাক ব্যাপার, জনসাধারণ সম্পূর্ণ বেখবর। শহরের রাস্তাঘাটে জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও ভয়ভীতি বা বিভ্রান্তির কোনো চিহ্নই নেই। অফিস আদালতে শুধু ফিসফাস, গুঞ্জন এবং নানা জিজ্ঞাসা। বঙ্গভবনে সরকার বলতে তখন একমাত্র প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আর তার সাথে বর্ষিয়ান জেনারেল ওসমানী। খালেদ মোশাররফের পক্ষ থেকে একটি ডেলিগেশন বঙ্গভবনে রওনা দিতে প্রস্তুত হল। ডেলিগেশনে ছিলেন কর্নেল মালেক, কর্নেল মান্নাফ এবং কর্নেল চিশতি। এদের মধ্যে কর্নেল মালেক ছিলেন সাবেক মন্ত্রী। বঙ্গভবনে ঢুকতে তাদের দস্তর মতো ফারুক রশিদের অনুমতি নিতে হয়, কারণ ক্যান্টনমেন্ট এবং বঙ্গভবনে 2 প্রান্তে তখন যুদ্ধাবস্থা বিদ্যমান। এক দেশে দূতরা অন্য দেশের শান্তির প্রস্তাব নিয়ে যাচ্ছে। সারাদিনই উভয় প্রান্তে টেলিফোনে কথাবার্তা, আপোষ আলোচনা চলতে থাকে। সকালবেলা ডালিম এসেও কথাবার্তা বলে যায়।
সারাদিন দূতদের আনাগোনা, শলা পরামর্শ। খন্দকার মোশতাক খালেদের দাবি দেওয়ার ব্যাপারে ক্যাবিনেটের অনুমোদন ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে অস্বীকৃতি জানান। তিনি বললেন, আমি পদত্যাগ করব। ওসমানী অবশ্য সৈনিকদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবে একমত হলেন। ওসমানীর প্রস্তাবে মোশতাকও রাজি হলেন, কিন্তু মেজর রশিদ রাজি হল না। ক্যান্টনমেন্টে মেজরদের ফেরত পাঠানোর দাবির কথা মেজর রশিদ শুনতে পেয়ে তৎক্ষণাৎ এসে মোশতাক সাহেবকে বলল, স্যার, আমরা কিছুতেই ওখানে ফিরে যাব না, এর চেয়ে বরং আমাদের দেশের বাইরে পাঠিয়ে দিন। রশিদ প্রস্তাব দিল, দরকার হলে বিদেশি প্লেনের ব্যবস্থা করতে হবে। ফারুক দেশ ত্যাগে রাজি ছিল না, কিন্তু রশিদ তাকে বুঝিয়ে রাজি করায়। এসব শুনে মোশতাক ঘাবড়ে যান। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, তাহলে বাবা, আমাদেরকেও তোমার সাথে বাইরে যেতে দাও। মেজরদের দেশত্যাগ। অনেকক্ষণ আলোচনার পর খন্দকার মোশতাক প্রস্তাব দেন মেজরদের ক্যান্টনমেন্টে না পাঠিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিতে। ওসমানী এ নিয়ে খালেদের সাথে আলোচনা শুরু করলেন। কর্নেল মালেক খালেদকে টেলিফোনে এই পরিস্থিতির কথা জানালে তিনি এ ব্যাপারে আরও আলোচনার জন্য তাদের ক্যান্টনমেন্টে ফিরে আসতে বলেন। অতঃপর চতুর্থ বেঙ্গলে খালেদের হেডকোয়ার্টারে এ নিয়ে মিটিং বসল। উপস্থিত ছিলেন এয়ার মার্শাল তোয়াব, অ্যাডমিরাল খান, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার রৌফ, কর্নেল মালেক প্রমুখ। বহুক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হল, এই মুহূর্তে শান্তির খাতিরে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেয়ায় মঙ্গলজনক হবে। বাংলাদেশ বিমানের একটি প্লেন প্রস্তুত করা হল। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে মেজরদের দেশত্যাগ করার সিদ্ধান্তই গৃহীত হয়। এয়ার মার্শাল তোয়াবকে তাদের দেশত্যাগ, প্লেনের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশের ভিসা ইত্যাদির দায়িত্ব দেয়া হয়। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়। ফারুক এবং রশিদ উভয়ে বলে, আমরা শুধু রক্তপাত এড়াবার জন্য দেশত্যাগের সিদ্ধান্ত নেই, আমাদের শক্তি ওদের চেয়ে অনেক বেশি ছিল। ফারুক বলে, আমি তো তখনই ট্যাঙ্ক নিয়ে সরাসরি ক্যান্টনমেন্টে মার্চ করে 46 ব্রিগেড উড়িয়ে দিতে প্রস্তুত ছিলাম। যদিও মেজর রশিদের দেশত্যাগের অতি আগ্রহের কারণ ছিল অন্যত্র। 3 নভেম্বর দুপুরের দিকে পুলিশের আইজি বঙ্গভবনে ফোন করলে জেনারেল খলিল ফোন ধরেন। আইজি তাকে জানান, গত রাত্রে আর্মির লোকজন জেলে ঢুকে 4 আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। তিনি চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে তিনি ছুটে গিয়ে প্রেসিডেন্টের সেক্রেটারি মাহবুব আলম চাষিকে সংবাদটি দিয়ে প্রেসিডেন্টকে জানাতে বলেন। চাষি তখনই প্রেসিডেন্টের কাছে গিয়ে সংবাদটি দেন। রুম থেকে বেরিয়ে এসে চাষি বলেন, প্রেসিডেন্ট ঘটনা জানেন। ওই দিনই বঙ্গভবন এবং ক্যান্টনমেন্টে যুদ্ধাবস্থার উত্তপ্ত পরিবেশ বিদ্যমান থাকায় সংবাদটি জেনারেল খলিল আর কাউকে শোনাননি, চেপে যান। তার কথা হল, আমি ডিফেন্স স্টাফ প্রধান, আমার দায়িত্ব প্রেসিডেন্টকে ঘটনাটি জানানো, আমি তাই করেছিলাম। অন্যান্যকে বলাবলি করতে যাব কেন? অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসাররা সারাদিন পরিশ্রম করে মেজরদের দেশত্যাগের ব্যাপারে চূড়ান্ত করতে সক্ষম হন। 3 নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি প্লেন তেজগাঁও বিমানবন্দরে অপেক্ষা করছিল। অভ্যুত্থানের সাথে জড়িত ফারুক রশিদ সহ 17 জন সদস্য বিমানে আরোহণ করে। তারা তাদের স্ত্রীদেরও সঙ্গে নিয়ে যায়। মেজর শাহরিয়ার তার বান্ধবীকেও সাথে নিয়ে যায়। প্লেনে আরোহণের সময় বিপদ আশঙ্কা করে মেজররা তাদের অস্ত্রশস্ত্র সাথে রাখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সেগুলোকে ফেলে তাদের চলে যেতে হয়। যাওয়ার সময় তাদের বিমর্ষ দেখাচ্ছিল। সন্ধ্যা 8:45 প্লেন তেজগাঁও বিমানবন্দর ত্যাগ করে। চট্টগ্রামে রিফিলিং করে প্লেনটি আবার সরাসরি ব্যাংকক রওনা দেয়। মেজরদের দেশত্যাগের পর বঙ্গভবনে নতুন পরিস্থিতির উদ্ভব হল।
খালেদ মোশাররফ চাইছিলেন মোশতাক রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন, কিন্তু মোশতাক বললেন তিনি ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, এখন তিনি তার নিজ বাসভবনে চলে যাবেন। বহুক্ষণ বিতর্ক চলার পর মোশতাক দুটি শর্তে রাষ্ট্রপতি থাকতে সম্মত হলেন। প্রথমত, সেনাবাহিনীকে তার প্রতি অনুগত থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের তার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, মন্ত্রিসভাকে বৈঠকে বসতে দিতে হবে এবং মন্ত্রিসভাকে তার প্রতি সমর্থন প্রকাশ করতে হবে। ব্রিগেডিয়ার খালেদের কাছে এইসব মোটামুটি মনোপুত বলে মনে হলেও তিনি দাবি করলেন তাকে জেনারেল জিয়ার স্থলে সেনাবাহিনী প্রধান নিয়োগ করতে হবে। খালেদের এই দাবি এয়ার ভাইস মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল এম.এইচ. খানও সমর্থন করলেন। প্রেসিডেন্ট এবং খালেদ মোশাররফের মধ্যে এসব বিতর্ক রাত 11টা পর্যন্ত চলতে থাকে, কিন্তু একগুঁয়ে মোশতাক ক্যাবিনেটের অনুমোদন ছাড়া চিফ অফ স্টাফ পরিবর্তন করতে অস্বীকার করেন। জেনারেল ওসমানীও মোশতাককে সমর্থন করেন। কুখ্যাত জেল হত্যা। 2-3 নভেম্বর গভীর রাতে সবার অজ্ঞাতে সংঘটিত হল বিশ্বের এক জঘন্যতম হত্যাকাণ্ড। রিসালদার মোসলেম উদ্দিনের নেতৃত্বে একটি সৈন্যদল গাড়ি করে সেন্ট্রাল জেলে পৌঁছায়। তারা ভেতরে ঢুকে অন্তরীণ আওয়ামী লীগ নেতাদের বাইরে নিয়ে যেতে চায়। জেলার আব্দুল আওয়াল সশস্ত্র সৈন্য দেখে ভেতরে ঢোকার অনুমতি দিতে অস্বীকার করেন। এই নিয়ে তার সঙ্গে ঘাতক দলের অনেকক্ষণ কথা কাটাকাটি হল। তারা জোর করে ঢুকে যেতে চাচ্ছিল। কারাগারে পাগলা ঘণ্টা বেজে উঠল। ডিআইজি এবং আইজি প্রিজন গেটে ছুটে আসলেন। জেলগেট থেকে আইজি প্রিজন সরাসরি বঙ্গভবনে প্রেসিডেন্ট মোশতাককে জেল গেটে মোসলেম উদ্দিনের আগমন এবং ভয়াবহ পরিস্থিতির কথা অবগত করেন। মোশতাক জলদগম্ভীর কণ্ঠে তাদের জেলে ঢোকার নির্দেশ দেন। হতবাক আইজি। খোদ প্রেসিডেন্ট বেআইনি নির্দেশ দিলে বেচারা আইজি অথবা ডিআইজি আর কি বা করতে পারে। ঘটনার 21 বছর পর বর্তমানে জেল হত্যার প্রামাণ্য দলিল উদ্ধার হয়েছে। দীর্ঘ 21 বছর গুরুত্বপূর্ণ ফাইলটি জেলখানার আইজি প্রিজনের কক্ষে ফাইলের স্তূপে চাপা পড়েছিল। গত 13 সেপ্টেম্বর 1996 তারিখে তা বহু খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়। এতে দেখা যায় খন্দকার মোশতাক এবং মেজর রশিদ 4 জাতীয় নেতাকে হত্যার জন্য সরাসরি নির্দেশ প্রদান করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তৎকালীন আইজি প্রিজন জনাব নুরুজ্জামানের লিখিত রিপোর্ট থেকে এ তথ্য সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। তার রিপোর্ট গুরুত্বপূর্ণ বিধায় বইয়ের পরিশিষ্ট গতে তা সংযোজন করা হল। প্রেসিডেন্টের নির্দেশে মোসলেম উদ্দিন এবং তার ঘাতক দলকে জেলের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। আইজি এবং ডিআইজি তাদেরকে পেছনে পেছনে অনুসরণ করেন। এ সময় মোসলেম উদ্দিনকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। সম্ভবত সে মাতাল ছিল। তাজউদ্দিন এবং নজরুল ইসলাম 1 নম্বর সেলে ছিলেন। পরবর্তী সেলে ছিলেন মনসুর আলী এবং কামরুজ্জামান। তাদেরকে তাজউদ্দিনের সেলে এনে জড়ো করা হয়। তারপর খুব কাছে থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। তাদের মধ্যে 3 জন সঙ্গে সঙ্গেই মারা যান। তাজউদ্দিনের পায়ে এবং হাঁটুতে গুলি লাগে। প্রচণ্ড রক্তক্ষরণে ধীরে ধীরে তিনিও মারা যান। তিনি পানি পানি বলে কাতরাচ্ছিলেন, কিন্তু ভীত বিহ্বল পরিবেশে কেউ 1 ফোঁটা পানি নিয়েও এগিয়ে যেতে সাহস করেনি। পাশের সেলে ছিলেন আব্দুস সামাদ আজাদ। তার নাম লিস্টে না থাকায় ঘাতকরা তাকে ছেড়ে দেয়। বেঁচে যান আজাদ।
কেউ কিছু ভালো করে বুঝে ওঠার আগেই আকস্মিকভাবে ঘটে গেল এই হত্যাকাণ্ড। এর কিছুক্ষণ পর নায়ক আলীর নেতৃত্বে আরেকটি ইউনিফর্ম পরা ঘাতক দল আসে এবং মৃত 4 নেতার ওপর বেয়োনেট চার্জ করে এবং দ্বিতীয় দফা গুলিবর্ষণ করে। ঘটনাটি এতই বর্বরোচিত ছিল যে মুখ খুলে কেউ কিছু বলার সাহস পাননি। সৈনিকদের কি প্রয়োজন পড়েছিল একটি রাজনৈতিক দলের নেতাদের জেলের ভেতরে ঢুকে হত্যা করার? এর একমাত্র কারণ মনে করা হয় খন্দকার মোশতাক আহমেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন ওইসব রাজনৈতিক নেতা। কোনো কারণে যদি তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রথম আভাসেই নির্মূল করে দেওয়ার পূর্বপ্রণীত প্ল্যানটি মুসলিমউদ্দিন নীল নকশা শিডিউল অনুযায়ী কার্যকর করে। কারাগারের অভ্যন্তরে এরকম নির্মম ঘটনা ইতপূর্বে আর কখনো ঘটেনি। সমগ্র জেলখানায় নেমে আসে ভয়, ভীতি এবং বিষাদের ছায়া। 4 নভেম্বর। সারাদিন ছেনা সাউনির সর্বত্র একই জল্পনা কল্পনা। আর্মি চিফ জিয়াকে কেন বন্দী করে রাখা হবে? এটা কোন ধরনের আর্মি? এসব কি ধরনের খেলা? অফিসারদের মধ্যে যদি ক্ষমতা নিয়ে এভাবে কাড়াকাড়ি চলে, তাহলে সিপাহীরা কোন দিকে যাবে? এটা কি ভারতীয় চক্রান্ত? খালেদ কি ভারতের চর? ধর্মকর্ম কি সব বন্ধ হয়ে যাবে? চলে ঢালাও কানাঘুষা। ক্যান্টনমেন্টের ভেতরে বাইরে সর্বত্র চলে অশুভ জল্পনা কল্পনা। এখানে অবাক হওয়ার ব্যাপার হল, মাত্র কিছুদিন পূর্বে সপরিবারে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হন। কিন্তু তার মৃত্যু ঘটনা নিয়ে সৈনিকরা উত্তেজিত হয়নি, বিশেষ মাথাও ঘামায়নি। অথচ জিয়াউর রহমানের বন্দী হওয়ার ঘটনায় অফিসার এবং সৈনিকদের মধ্যে সৃষ্টি হল প্রবল অসন্তোষ। দুদিন ধরে ক্যান্টনমেন্টে দারুণ অনিশ্চয়তার ছাপ। সেনা সদরে গুঞ্জন, কাজকর্ম সব বন্ধ, অসন্তোষ চরমে। খবর ছড়িয়ে পড়ল, জিয়াউর রহমান সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। চাপের মুখেই তা করেছেন। একখানা সাদা কাগজে তার স্বেচ্ছায় পদত্যাগপত্রে দস্তখত নেওয়া হয়েছে। একই পত্রে পেনশনের আবেদন করেছেন। খালেদের পক্ষ থেকে ব্রিগেডিয়ার রৌফ তার কাছে গিয়ে পদত্যাগপত্র সই করিয়ে নিয়ে আসেন। গৃহবন্দী জিয়া পদত্যাগপত্রে সই করতে বাধ্য হয়েছেন। এতে জিয়ার প্রতি সবার সহানুভূতি আরও বেড়ে গেল। সকালবেলা ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট। বেলা 8:30টার দিকে সেখানে খালেদ সাফায়েতের হেডকোয়ার্টার দেখতে গেল। ওটা তখন রীতিমতো আর্মি অপারেশন হেডকোয়ার্টার। বহু তরুণ অফিসার আশেপাশে জটলা করছে। আমার জিপ থেকে নামতেই দেখি অদূরে বারান্দায় খালেদ উত্তেজিতভাবে পুলিশের ডিআইজি ই.এ. চৌধুরীর সাথে কথা বলছে। তাকে শক্তভাবে চার্জ করছে, কেন সে আগে জানালেন না। খালেদের উচ্চকণ্ঠ, তীব্র আর্তনাদ। আমার মনে হলো গুরুতর কিছু একটা ঘটেছে। এমত অবস্থায় সামনে একজন জুনিয়র অফিসারকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, ব্যাপার কি? সে বলল, স্যার, গত রাতে জেলে হত্যাকাণ্ড হয়েছে। 4 জন আওয়ামী নেতা মারা গেছেন। আমি বিস্তারিত কিছু জানি না। হত্যাকাণ্ড ঘটনায় খালেদকে খুবই বিব্রত মনে হল। মাত্র গত রাতেই সে ফারুক রশিদ গ্রুপের মেজরদের দেশত্যাগ করার অনুমতি দিয়েছে। জেল হত্যাকাণ্ড ঘটনার কথা জানালে সে অবশ্য সবাইকে আটকে রেখে বিচার করত। খবরটি যখন জানাজানি হলো, ততক্ষণে পাখিরা হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। খালেদ সাফায়েত তখনই সিদ্ধান্ত নিল, মোশতাককে আর প্রেসিডেন্ট রাখা চলবে না, বিকল্প খুঁজতে হবে। ৪র্থ বেঙ্গল পরিবেশটি তখন বেদনাবিধুর এবং থমথমে। আমি বাইরেই 2-1 জনের সাথে কথা বলে তাড়াতাড়ি আবার স্টেশন হেডকোয়ার্টারে ফিরে এলাম। 4 নভেম্বর, সকাল 10টা। উন্মুক্ত বঙ্গভবন। ক্যান্টনমেন্ট থেকে
যে যখন পারছে ছুটে গিয়ে বঙ্গভবনে ঢুকে পড়ছে। খালেদ মোশাররফ নৌ এবং বিমান বাহিনী প্রধানকে সাথে নিয়ে বঙ্গভবনে পৌঁছালেন। হাতে তার জেনারেল জিয়ার স্বহস্তে লিখিত পদত্যাগপত্র। এখন তাকে সেনাপ্রধান নিয়োগ করার পথে আর কোনো বাধাই নেই। তবু বেরসিক মোশতাক জেনারেল ওসমানীর সাথে আলোচনা করে আবার দৃঢ়তার সাথে বললেন, তিনি মন্ত্রিসভার অনুমতি ব্যতীত কোনো বড় সিদ্ধান্ত দেবেন না। মন্ত্রিসভার বৈঠক বিকেলেই ডেকেছেন। মেজর চলে যাওয়ার পরপরই খন্দকার মোশতাক পদত্যাগ করতে চান, কিন্তু খালেদ তাকে চালিয়ে যেতে অনুরোধ করেন, যদিও সাফায়েত জামিল তাকে পছন্দ করছিল না। আগের দিন মোশতাক দুটি শর্ত দেন। শর্ত দুটো খালেদ মোশাররফ মোটামুটি মেনে নেন। নতজানু খালেদ। আসলে এই সময় উচ্চাকাঙ্ক্ষী খালেদ দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। তিনি ক্ষমতা চাচ্ছিলেন, তিনি চিফ অফ স্টাফ হতে চাচ্ছিলেন, কিন্তু রক্তপাত না করে কৌশল প্রয়োগে অভীষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য সচেষ্ট ছিলেন। তিনি জিয়াকে সরিয়ে চিফ হতে চাচ্ছিলেন। রাষ্ট্রপতি কে থাকে না থাকে তাতে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। তিনি নাচতে নেমে ঘোমটা দিচ্ছিলেন। খালেদ নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্টের যথাযথ অনুমোদন সহ চিফ অফ স্টাফ হতে চাচ্ছিলেন, শক্তি প্রয়োগ করে নয়। এই পয়েন্টেই তিনি মোশতাকের কাছে নতজানু হয়ে পড়েন। আর সুযোগ বুঝে চতুর মোশতাক ওই সময় তার সাথে ইঁদুর বেড়াল খেলা শুরু করেন। এভাবে খালেদ লক্ষ্যভ্রষ্ট হয়ে আসল কাজ ভুলে যান। খালেদ বরাবরই ছিলেন একজন দক্ষ এবং প্রতিভাবান অফিসার, কিন্তু ওই মুহূর্তে তিনি যারপরনায় অদক্ষতার পরিচয় দেন, যার ফলাফল তার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। বারবার প্রশ্ন জাগে, অভ্যুত্থানের নায়ক ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি নাজুক মুহূর্তে তার তুচ্ছ প্রমোশনের জন্য এভাবে খন্দকার মোশতাকের পেছনে কেন নতজানু হয়ে ছোটাছুটি করলেন? এরকম অদক্ষতার পরিচয় খালেদ জীবনে আর কোনোদিন তার কর্মক্ষেত্রে দেখাননি। একজন ক্ষমতাধর সেনানায়ককে কিভাবে প্রমোশন দিতে হয়, ওই দিন কিছুক্ষণ পর কর্নেল সাফায়েত জামিল বঙ্গভবনে প্রবেশ করে দেখিয়ে দিল। দুপুরের বঙ্গভবনে চলছে দেন দরবার, আলাপ আলোচনা। বঙ্গভবনে উর্দি পরা অফিসারদের এক কক্ষ থেকে অন্য কক্ষে দ্রুত আনাগোনা, উত্তপ্ত আলোচনা। বিভিন্ন মতবাদের অফিসাররা বিভিন্ন গ্রুপে বিভক্ত, শলা পরামর্শ। বঙ্গভবনে অস্ত্রধারীদের উপস্থিতিতে বিশৃঙ্খল একটা অবস্থা। পরিস্থিতি হয়ে ওঠে জটিল এবং বিষাক্ত। ক্ষমতার সর্বোচ্চ ভবনে পৌঁছে সবাই ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখতে থাকে। যে কোনো মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবার আশঙ্কা দেখা দিল। উন্মুক্ত পিস্তল, স্টেনগান কাঁধে তরুণ অফিসারদের আনাগোনা। ইউনিফর্মধারী লোকজনদের ভারী বুটের খটখট শব্দে প্রকম্পিত বঙ্গভবন। ঘন ঘন ব্যস্ততা। ওসমানী, খালেদ, তোয়াব, এমএইচ খান, জেনারেল খলিল সবাই উপস্থিত। বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস। বস্তুত ওই মুহূর্তে বঙ্গভবনে সেই পরিস্থিতি বিরাজ করছিল। একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মোশতাক আহমেদ ২৬ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার বৈঠক করছিলেন। বৈঠকে জেল হত্যা তদন্তের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। সভায় জেল হত্যা নিয়ে এবং ফারুক রশিদের দেশত্যাগ নিয়েও উত্তপ্ত বিতর্ক হয়। মন্ত্রীরা বিভিন্ন জন বিভিন্ন প্রসঙ্গ উপস্থাপন করে সময় নষ্ট করছিলেন। সভার প্রারম্ভেই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান এবং এয়ার ভাইস মার্শাল তোয়াব ভেতরে এসে সরকারের প্রতি তাদের আনুগত্য এবং প্রেসিডেন্টকে মেনে চলার প্রতিজ্ঞা পাঠ করেন। এতে মন্ত্রীরা যথেষ্ট স্বস্তি অনুভব করে গলা খুলে কথা বলতে থাকেন।
এক পর্যায়ে মন্ত্রিপরিষদে খালেদ মোশাররফকে চিফ অব স্টাফ নিয়োগের ব্যাপারে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়। প্রেসিডেন্ট তার উপদেষ্টার সুপারিশে চিফ অব স্টাফ নিয়োগ করতে পারেন। তবে ওসমানী স্পষ্ট ভাষায় জোর গলায় জানিয়ে দিলেন যে সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে সাধারণ নীতিমালা অনুসরণ করতে হবে। এতে খালেদ মোশাররফের সাথে ওসমানী এবং মোশতাকের বেশ কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সারাদিন ধরে চলছে মিটিং আর মিটিং, কাজের কাজ কিছুই হচ্ছে না, সবকিছু লেজে গড়বড়ে একটা অবস্থা। ওদিকে দুপুরের পর ক্যান্টনমেন্টে চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টারে হতাশা চরমে ওঠে। অভ্যুত্থানের নেতা খালেদ মোশাররফ সেই যে সকালে বঙ্গভবনে গিয়েছেন তার আর কোনো খবর নেই। তার সাথে টেলিফোনেও কোনো যোগাযোগ রক্ষা করা যাচ্ছে না। তিনিও মন্ত্রীদের সাথে মিটিং গোলকধাঁধায় আটকা পড়ে গেছেন, সেখানে তার প্রমোশন নিয়ে ফাইট করছেন। ক্যান্টনমেন্টে সাফায়েত জামিল অস্থির হয়ে ওঠে। সন্ধ্যার দিকে কর্নেল মালেককে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দিকে সে ছুটে যায়। বঙ্গভবনে ঢুকে সে চিৎকার করে ওঠে, কোথায় খালেদ মোশাররফ? সবাই বলল, স্যার, তিনি ক্যাবিনেট রুমে মিটিং করছেন। সশস্ত্র সাফায়েতের অনুপ্রবেশ। যখন মন্ত্রিসভায় উত্তপ্ত আলোচনা চলছিল তখন ঘটে এক নাটকীয় কাণ্ড। আকস্মিকভাবে সজোরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন ডান্ডা হাতে কর্নেল সাফায়েত জামিল। পেছনে স্টেনগান হাতে 5 জন সশস্ত্র অফিসার। ভীত সন্ত্রস্ত মন্ত্রিসভার সদস্যগণ, তারা আসন ছেড়ে ছুটে পালাতে উদ্যত। মেজর ইকবাল খন্দকার মোশতাকের দিকে স্টেনগান তাক করে বলতে থাকেন, আপনি পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার দেখেছেন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মেজর দেখেননি, এখন দেখবেন। ওসমানী অসম সাহসে মাঝখানে এসে দাঁড়ালেন, বললেন, খোদার ওয়াস্তে গোলাগুলি করবে না, তোমরা এসব পাগলামি বন্ধ করো। বেঁচে গেলেন মোশতাক। উত্তপ্ত মুহূর্তে উন্মুক্ত স্টেনগান যে কোনো সময় গর্জে উঠতে পারত। বঙ্গভবন চত্বরে 32 নম্বর রোডের রক্তাক্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটতে ঘটতে থেমে গেল। সাফায়েত জামিল খন্দকার মোশতাকের পদত্যাগ দাবি করে বললেন, আপনি একজন খুনি, আপনি জাতির পিতাকে খুন করেছেন, আপনার সরকার অবৈধ, আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, আপনাকে এখনই পদত্যাগ করতে হবে। মোশতাক মাথা নেড়ে তখনই রাজি হন। এই সময় সাফায়েত মোশতাকের সাথে বেশ রূঢ় ব্যবহার করে। ওসমানী প্রতিবাদ করে বলেন, ওনার সাথে অশোভন ব্যবহার করা ঠিক হবে না, খোদার ওয়াস্তে তোমরা এসব বন্ধ করো, রক্তপাত ঘটিও না। সাফায়েত বলল, আপনি চুপ থাকুন, আপনি উপদেষ্টা হিসেবে এতদিন কি উপদেশ দিয়েছেন? জেনারেল খলিল প্রতিবাদ করে বললেন, দেখো, ওনাকে এভাবে অপমান করো না, দয়া করে শান্ত হও। সাফায়েত জামিলের চিৎকার, আপনি চুপ থাকুন, আর কথা বলবেন না, আপনি জেল হত্যার কথাও জানতেন, তাও ওদেরকে যেতে দিয়েছেন, আপনাকেও অ্যারেস্ট করা হলো। সাফায়েত এই সময় উত্তেজিত, আর তার অফিসাররা শুধু সংকেতের অপেক্ষায়। সাফায়েত যখন চিৎকার দিয়ে ভেতরে ঢোকে তখন খালেদও বসেছিল। আসলে উত্তেজিত সাফায়েতের অবস্থা দেখে সেও কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল। উত্তপ্ত পরিবেশ, নাজুক পরিস্থিতি। জেনারেল ওসমানী উঠে তখন সাফায়েতকে, খালেদকে এবং অন্যান্যকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছিলেন। এই সময় ক্যাবিনেট মিটিংয়ের পরিবেশ সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। একসময় কর্নেল মালেক সাফায়েতকে বুঝিয়ে কোনো ক্রমে কক্ষের বাইরে নিয়ে যান। সবাই এবার হাঁফ ছেড়ে বাঁচেন। মন্ত্রিসভার কার্যক্রম আবার শুরু করা হয়। ওসমানী তাদের বললেন, তোমরা যা যা প্রস্তাব মিটিংয়ে বলে যাও, মিটিংয়ে সবই পাশ করা হবে। অতঃপর কর্নেল এম এ মালেক ভেতরে ঢুকলেন। তিনি পয়েন্টগুলো বলে যাচ্ছিলেন। বেশ কিছু প্রস্তাব গৃহীত হল। 1. মুজিব হত্যা এবং জেল হত্যার বিচার বিভাগীয় তদন্ত করা হবে। 2. খালেদ মোশাররফকে চিফ অফ স্টাফ নিযুক্ত করা হবে। 3. মোশতাক প্রেসিডেন্ট হিসেবে থাকবেন যতক্ষণ না অন্য ব্যবস্থা হয়, তবে তিনি অসুস্থতার জন্য
পদত্যাগ করবেন বলে সম্মত হন। 4. বঙ্গভবন থেকে সব সৈনিক ক্যান্টনমেন্টে ফেরত যাবে। মন্ত্রিসভার বৈঠক চললেও তখন খালেদ মোশাররফ, সাফায়েত জামিল পালাক্রমে ঘোরাফেরা করে পয়েন্ট দিচ্ছিলেন। বন্দুকের নলের মুখে ওই সময় বেশ কিছু কাগজপত্রে মোশতাকের জবরদস্তি সই নেওয়া হয়। দীর্ঘরাত পর্যন্ত মিটিং চলল। রাত্রি প্রায় 2টায় মিটিং শেষ হলে কর্নেল মালেক মন্ত্রীদের উদ্দেশ্য করে বললেন, ভদ্রলোকগণ, 4 জন ছাড়া আপনারা বাকি সবাই বাসায় চলে যেতে পারেন। সর্বনাশ, এটা আবার কোন নির্দেশ? 4 নেতা তো শেষ, এবার কোন 4 জন? সবাই চমকে উঠলেন। শাহ মোয়াজ্জেম, তাহের উদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, নুরুল ইসলাম মঞ্জুর, তারা সবাই ভয়ে কাঁপতে থাকলেন। বাকিরা ঊর্ধ্বশ্বাসে বঙ্গভবন ত্যাগ করে নিজ নিজ বাসার দিকে ছুটে চললেন। যমদূতের হাত থেকে ছাড়া পেয়েছেন, এটাই তো আল্লাহর রহমত। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উন্নীত করে সেনাবাহিনীর প্রধান করা হয়। এয়ার মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল এমএইচ খান হাস্যরত খালেদের কাঁধে মেজর জেনারেলের র্যাঙ্ক পরিয়ে দেন। পরদিন বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রথম পাতায় তার হাস্যরত ছবিটি ছাপানো হয়। দুর্ভাগ্য খালেদের, মাত্র 72 ঘণ্টা তিনি মেজর জেনারেলের র্যাঙ্কটি ধরে রাখতে পেরেছিলেন। দীর্ঘ ম্যারাথন মিটিংয়ে ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত মোশতাক রাত 3টায় বঙ্গভবনে তার শোবার ঘরে প্রত্যাবর্তন করলেন। তার এবং তার মন্ত্রিসভার শেষ মুহূর্ত। বর্ষিয়ান উপদেষ্টা জেনারেল ওসমানী তার সাথে কোলাকুলি করে তার কাছ থেকে বিদায় নিলেন। ওসমানী বললেন, সরি ওল্ড ম্যান, উই প্লেড এ ব্যাড গেম, লেট আস ফরগেট অ্যান্ড ফরগিভ। গভীর রাত। ওসমানী বারান্দায় এসে দাঁড়ালেন। তার বাসায় যাওয়ার গাড়ি নেই। বললেন, এখন আমি আর ডিফেন্স উপদেষ্টা নই, সুতরাং সরকারি গাড়ি ব্যবহার করব না। পাশে দাঁড়িয়ে থাকা কর্নেল মালেক এগিয়ে এসে বললেন, স্যার, আপনি আমার গাড়িতে আসুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেব। ওসমানী তার গাড়িতে করেই গভীর রাতে বাসায় ফিরলেন। বঙ্গভবনে যখন খালেদ মোশাররফ প্রেসিডেন্ট মোশতাকের সাথে এইসব দর কষাকষিতে ব্যস্ত, তখন তার অজান্তেই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন ইউনিটের সৈনিকবৃন্দ এবং শহরে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা সশস্ত্র লোকজনদের ভেতর আঘাত হানার গোপন প্রস্তুতি তৈরি হয়ে গেছে। 4 নভেম্বর কর্নেল তাহেরের উপস্থিতিতে মোহাম্মদপুরে এবং এলিফ্যান্ট রোডে একটি বাসায় জাসদ বিপ্লবী গ্রুপের গোপন সভা অনুষ্ঠিত হয়। বেশ কিছু সৈনিক প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিল। সভায় বিস্তারিত প্রোগ্রাম আলোচনা করা হয়। বিপ্লবীরা তাদের নেতাদের তড়িৎ আঘাত হানার জন্য উত্তেজিত করতে থাকে। ক্যান্টনমেন্টে প্রচুর লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। তাহেরের নেতৃত্বে তারা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে আনবে, সবার মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞা। বলা বাহুল্য, জিয়া বন্দী হবার পূর্ব মুহূর্তেই বন্ধুবর তাহেরকে অভ্যুত্থানের মেসেজ পাঠাতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করার ব্যবস্থা নিতে অনুরোধ জানান। অবস্থা দৃষ্টে স্পষ্ট বোঝা যায় যে এসব ব্যাপারে জিয়ার সাথে তাহেরের আগেভাগেই একটি সমঝোতা প্রতিষ্ঠিত হয়। তাহের এরকম পরিস্থিতির জন্য মোটামুটিভাবে তৈরি ছিলেন। এবার ক্যান্টনমেন্টে হঠাৎ করে উদ্ভূত সৈনিক অসন্তোষের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি দলের লোকজনদের বললেন, নাও অর নেভার। তারা কর্নেল তাহেরের নির্দেশ তৎক্ষণাৎ মেনে ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে গোপন তৎপরতা জোরদার করল। বিভিন্ন ইউনিটে সমমনা সৈনিকদের সাথে তারা যোগাযোগ স্থাপন করল। নভেম্বর সকালবেলা আর্মি হেডকোয়ার্টারে মিটিং। সভাপতিত্ব করেন আর্মির নবনিযুক্ত চিফ অফ স্টাফ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরুত্তম। কাঁধে তার ঝলমল করছে নতুন র্যাঙ্ক। উপস্থিত হয়েছেন
নৌ এবং বিমান বাহিনী প্রধান, ডিজিএফআই, রক্ষী বাহিনীর প্রধান, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল। তারা দীর্ঘ আলোচনায় লিপ্ত হলেন কিভাবে শান্তিপূর্ণভাবে আইনগত দিক বজায় রেখে মোশতাক আহমেদের কাছ থেকে প্রেসিডেন্টের ক্ষমতা প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করা যায়। সভায় অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয় বঙ্গভবন থেকে ল্যান্সার এবং টুফিল্ড সৈন্যদের ডিজার্ম করে সন্ধ্যায় ক্যান্টনমেন্টে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে অকস্মাৎ খালেদ কি মনে করে তার সিদ্ধান্ত পাল্টালেন। বললেন, থাক, তাদের অস্ত্রসহই ক্যান্টনমেন্টে ফেরত যেতে দাও, তা না হলে তারা ঘাবড়ে যাবে, অন্য সমস্যা দাঁড়াবে। দয়ার্ত খালেদ মোশাররফ, তার পক্ষ থেকে এটা ছিল একটি ভুল সিদ্ধান্ত। ওই দিনই অস্ত্রশস্ত্র সহ বেঙ্গল ল্যান্সার এবং টুফিল্ডের বাকি সৈন্যরা ক্যান্টনমেন্টে সন্ধ্যার আগেই ফিরে আসে। 5 তারিখ সন্ধ্যা 10 ঘটিকা। জেনারেল খালেদ মোশাররফ নৌ এবং বিমান বাহিনী প্রধানদের সাথে নিয়ে বঙ্গভবনে পৌঁছান। খন্দকার মোশতাক আহমেদও তখন প্রেসিডেন্ট। তারা তার কাছ থেকে পদত্যাগপত্র এবং অন্যান্য আরও কিছু কাগজপত্র শেষবারের মতো সই করিয়ে নিয়ে আসেন। রাত 11:30টায় বিদায়ী প্রেসিডেন্ট মোশতাক আহমেদ পুলিশ প্রহরায় বঙ্গভবন থেকে বিদায় নিয়ে তার আগামসি লেনের বাসায় প্রত্যাবর্তন করেন। শেষ হল তার 2 মাস 20 দিন ব্যাপী শাসনামল। 5 নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্টে বিভিন্ন ইউনিটের সৈনিকদের কিছু গোপন বৈঠক হয়। সর্বত্র বিদ্রোহের উত্তাপ। বন্দি জিয়াকে বের করে আনার সংকল্প। কি অবাক কাণ্ড! ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে গোপনে এত সব ঘটে যাচ্ছে, কিন্তু খালেদ সাফায়েত সম্পূর্ণ বেখবর। তারা ক্ষমতার পঙ্কিলে জড়িয়ে গেছে। তারা বুঝতেই পারেনি তাদের পায়ের তলা থেকে দ্রুত মাটি সরে যাচ্ছে। সর্বত্র উল্টো হাওয়া বইতে শুরু করেছে। 4 নভেম্বর শহরে আওয়ামী লীগের বিরাট মিছিল। মিছিলের অগ্রভাগে খালেদ মোশাররফের মাতা এবং ছোট ভাই রাশেদ মোশাররফ। তারা স্লোগান তুলছে, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। 5 নভেম্বর সকল পত্রপত্রিকায় তাদের সচিত্র সংবাদ বের হল। এসব ছবি দেখে খালেদ খুবই ভেঙে পড়ে। সে ফোন করে বলল, মা, তোমরা আমাকে শেষ করে দিলে, আমি এখন আর বাঁচব না। তোমরা কেন এসব করতে গেলে? চতুর্দিকে ঘূর্ণি হাওয়া। আওয়ামী লীগের মিছিলের সাথে খালেদের কু এক হয়ে পড়ে। সবাই ধরে নিল কু আর মিছিল এসবই ভারতের কারসাজি। আবার বুঝি ভারতীয় আগ্রাসন অত্যাসন্ন। খালেদ বুঝি ভারতের চর। জনসমর্থন ওই সময় সম্পূর্ণভাবে খালেদের প্রতিকূলে চলে যায়। দুর্ভাগ্য খালেদের। 5 নভেম্বর থেকে বাইরে ভেতরে সবকিছু তার বিপক্ষে যেতে শুরু করে, কিন্তু তখনও খালেদ কিছুই বুঝে উঠতে পারে না। ক্ষমতার উত্তাপে সে ছিল এতটাই অন্ধ। ক্যান্টনমেন্টেও খালেদের অবস্থান ভালো ছিল না। একমাত্র বেঙ্গল রেজিমেন্টগুলোর মধ্যেই মোটামুটি তার সমর্থন ছিল। খালেদ ঢাকায় তার নড়বড়ে অবস্থান শক্তিশালী করার জন্য কর্নেল হুদার রংপুর ব্রিগেডের 10তম বেঙ্গল এবং 15তম বেঙ্গল রেজিমেন্টকে ঢাকায় মুভ করার নির্দেশ দেন। কর্নেল নওয়াজিশের 10ম বেঙ্গল বগুড়া থেকে খুব তাড়াতাড়ি 5 নভেম্বর ঢাকা সাভারে এসে উপস্থিত হয়। মেজর জাফর ইমাম রংপুর থেকে তার ইউনিট ঢাকায় পাঠাবার জন্য সেখানে সমস্ত সিভিল বাস রিকুইজিশন করেন। জাফর ইমাম খালেদকে সাহায্য করার জন্য আগেই ঢাকায় এসে উপস্থিত হন। পরে অবস্থা খারাপ দেখে আবার 7 নভেম্বর রংপুর ফিরে যান। পরে 9 নভেম্বর তার ইউনিটের সৈনিকরা তাকে তাড়া করলে তিনি আবার পালিয়ে আসেন। তার ব্রিগেড কমান্ডার কর্নেল হুদাও এসেছিলেন ঢাকায় খালেদের পাশে। তিনি আর ফেরত যেতে পারেননি, সৈনিকদের হাতে নিহত হন। 5 নভেম্বর দুপুরের দিকে জেনারেল খালেদ মোশাররফ একবারই আমাকে টেলিফোন করেছিলেন স্টেশনের অবস্থা জানার জন্য। আমি তাকে স্পষ্ট বলেছিলাম, পরিস্থিতি কিন্তু মোটেই সুবিধার নয়।
আমি তাকে আরও বলেছিলাম, তুমি বরং ক্যান্টনমেন্টের সব সৈনিক এবং অফিসারদের ডেকে তাদের সবকিছু বুঝিয়ে শান্ত করো। সে বলল, আমি করব। এর মধ্যে আপনি স্টেশন সিকিউরিটির ব্যবস্থা নিন, যাতে বাইরের কোনো পলিটিক্যাল এলিমেন্ট অনুপ্রবেশ করতে না পারে। 6 নভেম্বর। 6 নভেম্বর সকাল 9 ঘটিকা। নবনিযুক্ত প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম দেশের ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। জমজমাট বঙ্গভবন, উপস্থিত সকল ঊর্ধ্বতন সিভিল এবং মিলিটারি কর্মকর্তাবৃন্দ। হাসি খুশি জেনারেল খালেদ মোশাররফ, নতুন প্রেসিডেন্ট সাদাত মোহাম্মদ সাইম। তারা ঘুরে ফিরে সবার সাথে করমর্দন করছেন। ক্লিক ক্লিক, সর্বত্র সক্রিয় ক্যামেরা এবং টেলিভিশন। আনন্দমুখর একটা পরিবেশ। বেলা 11টার দিকে জেনারেল খালেদ মোশাররফ বাইরে থেকে আগত ফরমেশন কমান্ডারদের নিয়ে কনফারেন্স করেন। উপস্থিত ছিলেন কুমিল্লার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার আমজাদ, যশোর ব্রিগেডের ব্রিগেডিয়ার শওকত, রংপুর ব্রিগেডের কর্নেল হুদা। যশোরের ব্রিগেড কমান্ডার মীর শওকত আলী খালেদকে কড়া স্যালুট দিয়ে গভীরভাবে আলিঙ্গন করলেন। বললেন, স্যার, কংগ্রাচুলেশনস অ্যান্ড আই স্যালুট দ্য চেয়ার। খালেদ হাসলেন। আসলে 6 তারিখ প্রকৃত অবস্থা হল, সকাল থেকেই ক্যান্টনমেন্টের পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে ওঠে। এমনকি খবর পেলাম খালেদের ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরাও উত্তেজিত হয়ে উঠেছে। তাদেরই কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক একসময় কোথা থেকে আমাকে স্টেশন হেডকোয়ার্টারে ফোন করে বলল, স্যার, আপনারা বসে খামাখা কি করছেন? আমি তার কথা শুনে অবাক হলাম, কারণ খালেদের অপারেশন হেডকোয়ার্টারে ছিল ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট। সেখানেই এখন উল্টো হাওয়া বইছে। ক্যান্টনমেন্টে অবস্থিত বিভিন্ন সার্ভিস কোর ইউনিটগুলোর অবস্থার অবনতি ঘটল। আমার পাশেই 2nd ফিল্ড রেজিমেন্ট। খবর পেলাম তারা আবার বিদ্রোহ করতে গোপনে তৈরি হচ্ছে। সকাল থেকে বিভিন্ন জন এসে বিভিন্ন কথা বলতে থাকে। চারিদিকে নানান গুজব। আমার বিশ্বস্ত হাবিলদার সিদ্দিকুর রহমান এসে জানালো, স্যার দেখেন আজ রাত কিভাবে পার হয়। তার মুখে মুচকি হাসি। আমি তাকে ধমক দিয়ে এসব কথা প্রকাশ্যে বলতে মানা করলাম। যদিও আমাদের অজ্ঞাতেই আমার হেডকোয়ার্টারের আশেপাশেই বিদ্রোহ দানা বেঁধে উঠছিল। ক্যান্টনমেন্টে বহু লিফলেট বিতরণ করা হলো। সবকটি অফিসারদের বিরুদ্ধে সেপাইদের উত্তেজিত করে বিদ্রোহের উদাত্ত আহ্বান জানানো হয়েছে। অবস্থা খুবই ঘোলাটে হয়ে উঠল। বিভিন্ন ইউনিট থেকে ঘন ঘন টেলিফোন আসতে লাগল। অনিশ্চিত অবস্থায় সবাই অস্থির। চতুর্দিকে টকবগ অবস্থা। দরকার শুধু একটি স্ফুলিঙ্গের। আমি দুপুরে কর্নেল খুরশিদ এবং মামুনকে ফোন করলাম। সেনানিবাস আর্মি টেনিস কোর্টে জেনারেল জিয়া, জেনারেল শফিউল্লাহ, মামুন, খুরশিদ এবং আমি প্রতিদিন নিয়মিত টেনিস খেলতাম। এই কদিনের গন্ডগোল আর টেনশনে আমাদের খেলা ছিল বন্ধ। আর টেনশন ভাল লাগছে না। বললাম, আজ চলো খেলা হোক। সিদ্ধান্ত হলো, আজ থেকে আমরা আবার টেনিস শুরু করব। বিকাল 5 ঘটিকা। আমি এবং কর্নেল খুরশিদ টেনিস খেলছিলাম। এমন সময় হু হু শব্দে হুটার বাজিয়ে কালো লিমোজিন গাড়িতে চড়ে এলেন জেনারেলের ফ্ল্যাগ উঁচিয়ে নবনিযুক্ত চিফ অফ স্টাফ মেজর জেনারেল খালেদ মোশাররফ। তিনি টেনিস কোর্টের পাশ দিয়ে বঙ্গভবন থেকে বাসায় ফিরছিলেন। আমরা খেলা বন্ধ করে তার দিকে তাকালাম। গাড়ি থেকে হাসি মুখে হাত নেড়ে আমাদের সম্ভাষণ জানালেন জেনারেল খালেদ মোশাররফ। আমরাও হাত নেড়ে প্রত্যুত্তর দিলাম। এটাই ছিল তার সাথে আমাদের শেষ দেখা। এরপর কিছুক্ষণ তিনি তার ক্যান্টনমেন্টের বাসায় অবস্থান করে সন্ধ্যায় বেরিয়ে যান। আর ফিরে আসেননি। স্ত্রী সালমা সন্ধ্যারাতে প্রাইভেট গাড়ি নিয়ে 2টি মেয়ে সহ খালেদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট মেয়ে বাপকে ছেড়ে চলে আসতে চাচ্ছিলেন না। খালেদ তাকে কোলে নিয়ে আদর করলেন। মাগরিবের আজানের সাথে সাথে
তাড়াতাড়ি খেলা শেষ করে আমরা বাসায় ফিরলাম। ঢাকা ক্যান্টনমেন্টে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাতাসে বারুদের গন্ধ, রাস্তাঘাট শান্ত হয়ে এলো। সর্বত্র ঝড়ের পূর্বাভাস। সবাই যেন এক অজানা আশঙ্কায় কান পেতে রইল। থমথমে পরিবেশ। চারিদিকে প্রচারপত্রের ছড়াছড়ি। অফিসারদের রক্ত চাই। বন্ধ হোক তাদের বাড়াবাড়ি, বন্ধ হোক ক্ষমতার কোন্দল। সেপাই সেপাই ভাই ভাই অন্ধকারের আড়ালে চলে আঘাত হানার গোপন চূড়ান্ত প্রস্তুতি। সন্ধ্যা ৬টা। ৪৬তম ব্রিগেড হেডকোয়ার্টার। সাফাই জামিল তার দলবল নিয়ে ৪র্থ বেঙ্গল রেজিমেন্টে করছে সলা পরামর্শ। বঙ্গভবন কুড়িয়ে দিতে হবে। কাজের কোনো অগ্রগতি হচ্ছে না বঙ্গভবনে। ব্লাডি সিভিলিয়ান স্টাফদের দ্বারা কিছুই হবে না। এদেরকে কাজ শিখিয়ে দিতে হবে। খালেদ মোশাররফও ওখানে গিয়ে সিভিলিয়ান হয়ে গেছে, এখনো মার্শাল ল ডিক্লেয়ার করতে পারেনি। মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এখনো তার নাম বা কারো নাম বেতারে প্রকাশ করেনি। এদেশ চলবে কিভাবে? বঙ্গভবন, রাত 10টা। সেনাপ্রধান খালেদ মোশাররফ। সারাদিন তিনি ব্যস্ত রইলেন মার্শাল লর আইন কানুন ঘাটাঘাটি করে। তাকে কেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর করা হবে না, এই নিয়ে কত দেন দরবার। সিভিলিয়ান প্রেসিডেন্ট কিভাবে সিএমএলএ হতে পারে? আর্মি চিফ প্রেসিডেন্টের নিচে থাকবে? অসম্ভব। তিনি জোরালো যুক্তি দেখালেন তাকে সিএমএলএ করতেই হবে। আইয়ুব খান চিফও ছিল, সিএমএলও ছিল। অন্যরা সবাই বলল, স্যার সময় গড়িয়ে যাচ্ছে, আপনি এখন ডিসিএমইলি হন। অন্যান্য চিফেরাও তাই চান, কিন্তু খালেদ নারাজ। ক্ষুদ্র নেভি এয়ারফোর্স চিফরা সেনাপ্রধানের সমকক্ষ থাকবে, এটা কেমন দেখাবে? সে কাগজপত্র ঠিকমতো বানাতে বলে। মাথা গরম হয়ে ওঠে সাফায়েত জামিলের। কর্নেল মালিককে নিয়ে সে ক্যান্টনমেন্ট থেকে ছুটে যায় বঙ্গভবনে। কাগজপত্র ছুঁড়ে ফেলে দেয় সে। টেবিলে তার ছড়ি ঠুকতে থাকে। কিসের এত বিলম্ব? রেডিও টিভিতে মার্শাল লর কথা কখন ঘোষণা দেবে? কোথায় চিফ? ফোনে কথা বলে বাসায় অবস্থানরত খালেদ মোশাররফের সাথে এসব কি শুরু করেছেন স্যার? এসব ছেলে খেলা নাকি? আসল কাজ কিছুই হচ্ছে না। সারা দেশ তাকিয়ে আছে, আপনি এক্ষুনি আসুন। সাফায়েতের কণ্ঠ উত্তপ্ত। রাত তখন 10:30। বঙ্গভবন, রাত 11টা। খালেদের কপালে বুঝি আরাম নেই। ছুটে যান বঙ্গভবনে। সবাই তার অপেক্ষায়। সবাই মিলে তাকে বোঝায়, স্যার খোদার ওয়াস্তে আপনারা 3 প্রধান ডিসিএমএলই থাকুন, প্রেসিডেন্টকে সিএমএলএ থাকতে দিন, তা না হলে টেকনিক্যাল সমস্যা হয়ে যাবে। ওকে ওকে, তাই হোক। তোমরা সবাই বেশি বোঝো। ধীরে সুস্থে কাগজপত্র তৈরি করো। ঘোষণা রেডিও টিভিতে আজ নয়, আগামীকাল যাবে। হায় আগামীকাল! সেই আগামীকালের সূর্য পূর্বাকাশে উঠেছিল বটে, কিন্তু জেনারেল খালেদ মোশাররফের পক্ষে দেখে যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। ক্যান্টনমেন্ট, রাত 11টা। বঙ্গভবনে যখন খালেদ সাফায়েতের মার্শাল লর কাগজপত্র তৈরিতে ব্যস্ত, ঢাকা সেনানিবাসে তখন সম্পূর্ণ ভিন্ন অবস্থা। রাতের আবছা অন্ধকারে সচল হয়ে উঠল বিভিন্ন ইউনিট। চঞ্চল 2 ফিল্ড রেজিমেন্ট। তারা সবাই প্রস্তুত। সুবেদার মেজর আনিসুল হক চৌধুরী। তাকে ঘিরে দাঁড়ালো জওয়ানরা। তিনি মেজর মহিউদ্দিন এবং মোস্তফাকে অনুরোধ করলেন, স্যার জওয়ানরা তৈরি, আপনি আমাদের সাথে থাকুন। মহিউদ্দিন রাজি। পাশে ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট, খালেদের প্রিয় ব্যাটালিয়ন। তবুও গোপনে তার কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুনির কিছু বিশ্বস্ত সৈনিক নিয়ে তৈরি হয়ে রইলেন। ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে
সার্ভিস কোরের ইউনিট, মেডিকেল সাপ্লাই ব্যাটালিয়ন, এএমই, অর্ডিন্যান্স ডিপো সবাই এক সূত্রে নিজেদেরকে গেঁথে নিল। উত্তেজিত সৈনিকরা রাত 11:30 থেকেই ব্যারাক ছেড়ে অন্ধকারে প্রকাশ্য রাস্তায় নেমে পড়ল দলে দলে। কি ঘটতে যাচ্ছে কেউ জানে না, কিন্তু কিছু একটা ঘটবে এটা সবাই জানে। উত্তর প্রান্তে সিগন্যালস, ইঞ্জিনিয়ার্স, লাইট এক এক ইউনিটগুলোতে জওয়ানরাও প্রস্তুত। আজ সবাই ভাই ভাই। চক্রান্তবাজ অফিসারদের আজ আর রক্ষা নেই। ক্যান্টনমেন্টের বাইরে প্রস্তুত রয়েছে জাসদের বিপ্লবী বাহিনীর ইউনিফর্ম পরিহিত সশস্ত্র লোকজন। তারা জমায়েত হয়েছে ইব্রাহিমপুর, এয়ারপোর্ট, মহাখালী, বনানী পয়েন্টে। লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের বীরুত্তম তাদের নেতা। একটি সাদা জিপে করে রাতের অন্ধকারে তাকে ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ঘোরাঘুরি করতে দেখা গেল। তার গণবাহিনীর লোকজন ইতোমধ্যে বিভিন্ন ইউনিটের সৈনিকদের সাথে যোগাযোগ স্থাপন করে ফেলেছে। সারাদিন তারা লিফলেট বিলি করে সৈনিকদের উদ্বুদ্ধ করেছে। এখন তারা চূড়ান্ত আঘাত হানতে ক্যান্টনমেন্টের চতুর্পাশে বাইরে ভেতরে অবস্থান নিয়েছে। সার্বিকভাবে ফায়ারিং অপারেশন শুরু করার চূড়ান্ত ঘণ্টা টুফিল্ড, ইঞ্জিনিয়ারিং, লাইট এক একে সুবেদারগণ, মেজরগণ এবং কর্নেল তাহেরের বিপ্লবী নেতারা আলোচনা করে আগেই ঠিক করে ফেলেছে। বড় কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই, ব্রিফিং নেই, তবু সবাই প্রস্তুত। বাতিল দুর্গের পতন ঘটাতেই হবে। এটাই সবার মরণপণ। টার্গেট একটাই, জিয়াউর রহমানের বাসভবন। লক্ষ্য অভিন্ন, জিয়াকে বন্দিদশা থেকে বের করে আনতে হবে। হাই আওয়ার, চরম মুহূর্ত, রাত 12টা। এক ঐতিহাসিক মুহূর্তের জন্য সবাই অধীর অপেক্ষায়। উন্মোচিত হতে যাচ্ছে এক অভাবনীয় ঘটনা। শতাব্দীর ব্যবধানে একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ। বঙ্গভবন, রাত 12টা। ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে যখন রাতের অন্ধকারে আঘাত হানার ক্রান্তিলগ্ন ঘড়িতে ঘনিয়ে আসছে, তখন বঙ্গভবনে বসে মিটিং করছেন জেনারেল খালেদ মোশাররফ। তার সাথে সাফায়েত জামিল, কর্নেল মালেক, কর্নেল হুদা, মেজর হায়দার, জিল্লুর রহমান। তখন পর্যন্ত তারা ক্যান্টনমেন্টে তাদের বিরুদ্ধে ধুমায়িত সেনা বিদ্রোহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। কি অবাক কাণ্ড, অবিশ্বাস্য ব্যাপার! ক্ষমতার আবর্তে পড়ে তারা সম্পূর্ণ অন্ধকারে নিমগ্ন। বসে আছেন খালেদ মোশাররফ। টেলিফোন বেজে উঠল। ধরলেন খালেদ। 46 ব্রিগেড থেকে কে যেন ফোন করে জানালো ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সৈনিকরা হাতিয়ার জমা দিচ্ছে না। তারা কারো কথা শুনছে না। তিনি রেগে গিয়ে টেলিফোন তুলে সরাসরি ওই ব্যাটালিয়নের সুবেদার মেজরের সাথে কথা বললেন। একটু পরেই খালেদ খবর পেলেন সৈনিকরা একটি অস্ত্রাগার ভেঙে ফেলার চেষ্টা করছে। তিনি মেজর হাফিজকে পাঠালেন পরিস্থিতি দেখে আসতে। এসব শুনে খালেদ একটু ঘাবড়ে গিয়ে বললেন, মনে হচ্ছে কেউ কাউন্টার কু করার চেষ্টা করছে। তাই তো মনে হয়। তখন পাশে উপবিষ্ট কর্নেল মালেক বঙ্গভবন থেকে ক্যান্টনমেন্টে তার বাসায় স্ত্রীর কাছে টেলিফোন করলে সিপাহীদের বিদ্রোহের কথা প্রথম জানতে পারেন। স্ত্রী বললেন, সর্বনাশ, এখানে তো সাংঘাতিক ফায়ারিং হচ্ছে। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই যে যেদিকে পারে ছুটে পালাতে লাগল। জেনারেল খালেদ মোশাররফ সহকর্মী কর্নেল হুদা এবং বীর মুক্তিযোদ্ধা মেজর হায়দারকে সঙ্গে নিয়ে তার প্রাইভেট গাড়িতে করে ঝটিকা বেগে বঙ্গভবন থেকে বেরিয়ে যান। তিনি প্রথমে কলাবাগানে তার এক আত্মীয়ের বাসায় গিয়ে খাকি ড্রেস পরিবর্তন করে সেখানে কিছুক্ষণ অবস্থান করে অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে বগুড়া থেকে আসা কর্নেল হুদার ব্রিগেডের 10তম বেঙ্গল রেজিমেন্টে গিয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। ওটা তখন শেরেবাংলা নগরে অবস্থান করছিল। মুক্তিযুদ্ধের সময়
10 বেঙ্গল খালেদের কে ফোর্সের অধীনে তার কমান্ডে যুদ্ধ করেছিল। এছাড়া কর্নেল হুদা ছিলেন ওই ইউনিটের ব্রিগেড কমান্ডার। অতএব স্বভাবতই খালেদ আশা করেছিলেন তার প্রিয় ইউনিট তাকে নিরাপদ আশ্রয় দেবে। কর্নেল মালেক তার স্টাফ কার নিয়ে দ্রুতবেগে বঙ্গভবন থেকে গ্রিন রোড ধরে ছুটে পালাতে থাকেন। তিনিও 10ম বেঙ্গলে আশ্রয় নিতে যান সাভারে, কারণ একদিন আগে পর্যন্ত ওটা সাভারেই অবস্থান করছিল। কিন্তু 6 তারিখ তার স্থান পরিবর্তন করে শেরে বাংলা নগরে অবস্থান নেয়, তা কর্নেল মালেকের জানা ছিল না। এভাবে অলৌকিকভাবে মালেক বেঁচে গেলেন। সাভারে অনেক খোঁজাখুঁজি করে 10ম বেঙ্গল রেজিমেন্টকে না পেয়ে তিনি বাড়ি মানিকগঞ্জে রওনা দেন। গন্তব্যস্থলের 3 মাইল দূরে থাকতেই গাড়ি থেমে পড়ল। উৎকণ্ঠিত মালেক জিজ্ঞাসা করলেন, ড্রাইভার সাহেব, থামলেন কেন? জোরে চালান। সে বলল, স্যার, পেট্রোল নেই। হায় আল্লাহ, বিপদের উপর বিপদ। মালেকের পকেটেও টাকা নেই। অগত্যা সামান্য যা কিছু ছিল ড্রাইভারের হাতে গুজে দিয়ে তিনি হেঁটেই চললেন মানিকগঞ্জ। সেখানে গিয়ে আত্মগোপন করে তিনি প্রাণ বাঁচান। কর্নেল সাফায়েত জামিল বঙ্গভবনে কোনো একটি রুমে বিশ্রাম করছিল। বিদ্রোহ সম্পর্কে সে কিছুই ধারণা করতে পারেনি। রাত 2টোর দিকে একদল সশস্ত্র বিদ্রোহী সেপাই তাকে তাড়া করল। বিদ্রোহীদের দ্বারা তাড়িত হয়ে সে বঙ্গভবনের উঁচু দেয়াল টপকাতে গিয়ে পা ভেঙে ফেলল। পরে আহত অবস্থায় পলায়নরত কর্নেল সাফায়েত জামিল মুন্সীগঞ্জে গিয়ে পুলিশের নিকট থানায় আত্মসমর্পণ করে। জনতার হাতে ধরা পড়লে তার অবস্থাও খালেদের মতো হতো। মেজর হাফিজ উদ্দিন 46 ব্রিগেড হেডকোয়ার্টারে ছিলেন। তড়িৎ গতিতে বিভিন্ন দিক থেকে পালিয়ে গিয়ে তিনি নিজে প্রাণে বাঁচান। বাকি অফিসাররাও যে যেদিকে পারে প্রাণ নিয়ে পলায়ন করে। মুখে বড় বড় কথা বললেও চরম সন্ধিক্ষণে প্রমাণ মিলল নিজের ব্রিগেডের সৈন্যদের উপরই কর্নেল সাফায়েত জামিলের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সৈনিকদের তাড়া খেয়ে কমান্ডারের পলায়ন। বাকি অফিসারদের বেলাও ঘটে একই দশা। 71-এর মুক্তিযুদ্ধে কে ফোর্সের দুর্ধর্ষ সেনানায়ক খালেদ মোশাররফ। নিয়তির কি পরিহাস! আজ তিনি সৈনিকদের আক্রোশ থেকে আত্মরক্ষার জন্য এক স্থান থেকে অন্য স্থানে পলায়ন করছেন। কিন্তু শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত সৈনিকদের হাতেই করুণভাবে নিহত হন খালেদ মোশাররফ। অবসান হল তার 120 ঘণ্টার স্বল্পস্থায়ী অভ্যুত্থান। ধূমকেতুর মতো ঘটল তার উত্থান আর পতন। খালেদের ব্যর্থ অভ্যুত্থান একটি পর্যালোচনা। মাত্র 5 দিন স্থায়ী হয়েছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের রক্তপাতহীন 3 নভেম্বরের অভ্যুত্থান। আর্মির 2 জন সিনিয়র অফিসারের পরিকল্পনায় সংঘটিত হয়েছিল এই অভ্যুত্থান, কিন্তু ব্যর্থ হল শোচনীয়ভাবে। নিহত হলেন অভ্যুত্থানের নেতা খালেদ মোশাররফ। খালেদ ছিলেন একজন দক্ষ এবং অভিজ্ঞ অফিসার, কিন্তু নভেম্বরের কু সামাল দিতে গিয়ে তিনি নিজেই বেসামাল হয়ে পড়েন। এর আগে তিনি কখনো এত অদক্ষতার পরিচয় দেননি। 3 নভেম্বরের অন্যতম বৈশিষ্ট্য ছিল ওটার প্রস্তুতি হয়েছিল ঘটা করে, প্রায় সবাইকে জানিয়েই, কিন্তু এসেছিল অতি নীরবে, নিঃশব্দে এবং মধ্যরাতে। একটি বুলেটও ফায়ার হয়নি, একটি হত্যাকাণ্ডও ঘটেনি। ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে জানতে পারে আর্মির ক্ষমতা বদল হয়েছে। জিয়া আর চিফ অফ স্টাফ নেই, তিনি বন্দী। খালেদ মোশাররফ নতুন অধিনায়ক। কেন সংঘটিত হল এই অভ্যুত্থান? সাধারণভাবে মনে করা হয় খালেদ সাফায়েতের কু ছিল মোশতাক, ফারুক, রশিদ চক্রকে উৎখাত করে আবার আওয়ামী লীগ সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার একটি সশস্ত্র অভ্যুত্থান। ধারণাটি মোটেই সত্য নয়। খালেদ বা সাফায়েতের অভ্যুত্থান
মুজিব সমর্থক অথবা আওয়ামী লীগ সমর্থক অফিসার বা সৈনিকদের কোনো অভিযান ছিল না। আসলে ৩ নভেম্বরের অভ্যুত্থান মুজিব প্রীতির জন্য অথবা আওয়ামী লীগকে গদিতে বসানোর জন্যও করা হয়নি। এটা খালেদ সাফায়েত 46 ব্রিগেডের কিছু অফিসারের সহায়তায় করেছিলেন স্রেফ তাদের নিজেদের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য। এটা ছিল প্রকৃতপক্ষে ক্ষমতা দখলের একটি লড়াই, কোনো মুজিব ভক্তের মুজিব হত্যার প্রতিশোধ গ্রহণের লড়াই নয়। খালেদ কোনোভাবেই আওয়ামী লীগ অথবা মুজিব সমর্থক কোনো রাজনৈতিক গোষ্ঠীর সাথে কোনো রকম যোগাযোগও করেননি। করলে হয়তো পরিস্থিতি ভিন্ন আকার ধারণ করত। তখনকার পরিস্থিতিতে সাধারণ মানুষ খালেদকে সম্পূর্ণ ভুল বুঝেছিল। অভ্যুত্থানে খালেদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যই ছিল না। মেজরদের সহায়তায় জিয়ার উত্থান খালেদ সাফায়েতকে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে সরিয়ে দেয়। কাউন্টার কু করে তারা ক্ষমতায় ফিরে আসার সশস্ত্র প্রচেষ্টা চালান। এটাই ছিল ৩ নভেম্বর অভ্যুত্থানের প্রকৃত উপাখ্যান। ব্যর্থ হয় খালেদ সাফায়েতের অ্যাডভেঞ্চার। কেন ব্যর্থ হল খালেদ মোশাররফের অভ্যুত্থান? ১, রাজনৈতিকভাবে সময়টা ছিল অভ্যুত্থানের সম্পূর্ণ প্রতিকূলে। বিভিন্ন কারণে ওই সময় সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব প্রকট হয়ে ওঠে। খালেদের অভ্যুত্থানকে ভারতপন্থী এবং বাকশালপন্থী মনে করে সবাই ভীত হয়ে পড়ে। সৈনিকদেরও তাই ধারণা হয়। ওই সময় এরকম অভ্যুত্থানের রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা খালেদ মোটেই পর্যালোচনা করেননি। ২, আর্মি চিফ অফ স্টাফ জিয়াউর রহমানকে বন্দী করে রাখাটা ছিল একটি ভুল সিদ্ধান্ত। এতে বন্দী জিয়ার সপক্ষে সেপাই থেকে নিয়ে সাধারণ স্তরের লোকজনের মধ্যে সহানুভূতি জেগে ওঠে, যা খালেদের বিপক্ষে চলে যায়। বন্দী জিয়ার ইমেজ মুক্ত জিয়া থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত কাউন্টার অভ্যুত্থানের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় জিয়ার মুক্তি। খালেদ মোশাররফ তার ভ্রান্ত স্ট্র্যাটেজির দ্বারা তার অজান্তেই প্রতিপক্ষ জিয়াকে হিরো বানিয়ে দেন। ৩, ৪ তারিখ আওয়ামী লীগের মিছিলে খালেদের মা এবং ছোট ভাই নেতৃত্ব দেয়ায় সবার কাছে খালেদের অভ্যুত্থান প্রো আওয়ামী লীগ অভ্যুত্থান হিসেবে সেপাই জনতার কাছে চিহ্নিত হয়ে পড়ে। এটা খালেদের সম্পূর্ণ বিপরীতে চলে যায়। ৪, অধিকাংশ সৈনিক ধার্মিক এবং নামাজি। তারা বহুদিন পর আল্লাহু আকবর, বিসমিল্লাহ, জিন্দাবাদ ইত্যাদি স্লোগান শুনে খুশি হয়ে মোশতাকের পরিবর্তনকে স্বাগত জানায়। কিন্তু তারা খালেদের প্রত্যাবর্তনকে ধর্মের বিপক্ষে মনে করে শঙ্কিত হয়ে ওঠে। ৫, খালেদ সাফায়েত শুধু বেঙ্গল রেজিমেন্টের ওপর নির্ভর করে অভ্যুত্থান করেন। প্রধানত এটা ছিল ৪৬ ব্রিগেডের বেঙ্গল রেজিমেন্টের কু। এতে স্বভাবতই ঢাকা লগ এরিয়া ইউনিটগুলো যথা সিগন্যালস, সাপ্লাই, মেডিকেল, অর্ডিন্যান্স, ইএমই, ইঞ্জিনিয়ার্স, ১-১, বেঙ্গল ল্যান্সার, 2 ফিল্ড আর্টিলারি এসব ইউনিট খেপে যায়। তারা একত্রে মিলে পদাতিক ব্রিগেডের বিরুদ্ধে অবতীর্ণ হয়। ৬, খালেদের কুতে মোটেই পাবলিক কোনো সাপোর্ট বা জনসমর্থন ছিল না, এমনকি পূর্ণ সৈনিক সমর্থনও ছিল না। সৈনিকদের শক্তিকে তিনি কোনো পাত্তাই দেননি। কেবল ২ জন সিনিয়র এবং কিছু তরুণ অফিসারের উচ্চাকাঙ্ক্ষা এবং সেন্টিমেন্টের ওপর ভরসা করে এই অভ্যুত্থান ঘটানো হয়। তাই এর ভিত্তি ছিল খুবই নাজুক। ৭, জিয়াকে বন্দী করায় সাধারণ সৈনিকবৃন্দ অফিসারদের মধ্যে ক্ষমতার কোন্দলকে অত্যন্ত ঘৃণ্য চোখে দেখে খালেদের ওপর বীতশ্রদ্ধ হয়ে ওঠে। অফিসারদের ক্ষমতার কোন্দলে সেপাইদের জড়ানো কেউ ভালো চোখে দেখেনি। মূলত সৈনিকদের এই সেন্টিমেন্টকে পুঁজি করেই জাসদের খালেদ বিরোধী প্রোপাগান্ডা প্রচণ্ড আকার ধারণ করে। আর্মি চিফ অফ স্টাফকে বন্দী করে
তার অধীনস্থ ডেপুটির জোর করে সেনাপ্রধান হওয়ার ঘটনাকে সৈনিকদের কাছে মোটেও গ্রহণযোগ্য বলে মনে হয়নি। ৮ খালেদের কূ ছিল নরম এবং মানবিক। প্রধান প্রতিপক্ষ নায়ক জিয়াউর রহমানকে জীবিত রেখে তিনি ক্ষমতা দখল করতে চেয়েছিলেন, অথচ ক্ষমতা দখলের দ্বন্দ্ব বড়ই রূঢ়। এখানে চরম নির্দয়তাই সাধারণত সফলতার প্রধান চাবিকাঠি। খালেদ সাফায়েত সে পথে যাননি। ফলে প্রধান নায়ক জিয়াউর রহমান জীবিত থাকায় অতি দ্রুত তাকে কেন্দ্র করে প্রতিবিপ্লব সংঘটিত হয়। ৯ ৩ নভেম্বর অভ্যুত্থান ছিল প্রাথমিক পর্যায়ে তরুণ মেজরদের দ্বারা পরিচালিত একটি অভ্যুত্থান। তাদের দ্বারা সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা অতি সহজ কাজ হলেও পরবর্তী ঘটনা প্রবাহ সামলানো সহজ ব্যাপার ছিল না। খালেদ যখন মধ্য পর্যায় থেকে অপারেশন পরিচালনা শুরু করেন, তখন সবকিছু তালগোল পাকিয়ে গেছে। বঙ্গভবনে প্রতিপক্ষ গ্রুপ ততক্ষণে শক্ত অপোজিশন নিয়ে ফেলেছে। ১০ খালেদের অপারেশনে গোপনীয়তা বলে কিছুই ছিল না, সবাই জেনে যায়। এতে জিয়ার পক্ষে আগাম কাউন্টার অ্যাকশন পরিকল্পনা করা সহজ হয়। এছাড়াও তাদের প্ল্যানে কোনো গতি, আক্রমণ, আঘাত হানা, ধ্বংস, ক্যাপচার কিছুই ছিল না। এটা নিছকই আলোচনা এবং আপোস রফার আন্দোলনে পরিণত হয়। দেখে শুনে মনে হয়েছে এটা যেন বাবুদের একটি টেলিফোন ব্যাটেল। খালেদ আলোচনা এবং ডিপ্লোম্যাসিতে অযথা সময় নষ্ট করেন। তিনি ক্ষমতা দখল এবং ক্ষমতা সংহত করতে প্রচুর সময় অপচয় করেন, যা তার ধ্বংস ডেকে আনে। ক্যান্টনমেন্টে যখন বিদ্রোহ দানা বেঁধে উঠেছে, তিনি তখন বঙ্গভবনে তার প্রমোশন এবং রাজনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলেন। তার মতো একজন বিচক্ষণ, অভিজ্ঞ সামরিক অফিসারের এরকম হেয়ালিপনা সবাইকে অবাক করে। ১১ রেডিও, টিভি সবকিছু বন্ধ রেখে তিনি তার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে জাতিকে এবং সশস্ত্র বাহিনীকে কিছুই জানতে দেননি। তিনি যে ক্ষমতায় আছেন এর সামান্য উত্তাপও কেউ টের পায়নি। জনগণ এবং সৈনিকদের প্রভাবিত করার কোনো চেষ্টাই তিনি করেননি। এই কয়দিন তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন সৈনিক এবং জনগণ থেকে। গণমিডিয়া বন্ধ থাকায় সর্বত্র সৃষ্টি হয় নানা গুজব এবং বিভ্রান্তি, যা খালেদের সম্পূর্ণ বিপক্ষে কাজ করে। ১২ বঙ্গভবনে তিনি যখন বেহুদা আলোচনায় রত, তখনই ক্যান্টনমেন্টে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহ দানা বেঁধে উঠতে থাকে। তিনি ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ বেখবর। ফলে কোনো কাউন্টার ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারেননি। অসন্তোষকে কেন্দ্র করে সৈনিকরাও যে সংগঠিত হয়ে কমান্ডারদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বিদ্রোহ করতে পারে, এরকম ধ্যান ধারণা শেষ মুহূর্ত পর্যন্ত তার মাথায় আসেনি। ১৩ তার কমান্ডে ঢাকা ক্যান্টনমেন্টের ট্রুপস ১/৪ তার প্রতি বিশ্বস্ত ছিল না। সৈনিকদের শক্তিকে তিনি সম্পূর্ণ অবজ্ঞা করেন। তরুণ অফিসারদের ওপরই তিনি বেশি নির্ভরশীল হয়ে পড়েন। ১৪ খালেদ সাফায়েতের সম্পর্ক ভালো থাকলেও উদ্দেশ্য এবং লক্ষ্য অভিন্ন ছিল না। সাফায়েত জামিলের প্রধান উদ্দেশ্য ছিল মেজরদেরকে বঙ্গভবন থেকে বহিষ্কার এবং চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করা। কিন্তু খালেদ মোশাররফের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল এবং জিয়াকে সরিয়ে নিজেই চিফ অফ স্টাফ হওয়া। দুই প্রধান কুনেতার লক্ষ্যের অভিন্নতা না থাকায় খালেদ শুরু থেকেই ইচ্ছে থাকলেও সর্বোচ্চ ক্ষমতার আসনে সরাসরি আরোহণ করতে পারেননি। এছাড়াও নেপথ্যে জিয়ার সাথে ছিল সাফায়েত জামিলের মধুর সম্পর্ক। প্রাথমিক অবস্থায় সে জিয়াকে চিফ রেখেই পরিবর্তন আনতে চেয়েছিল। এখন ওই কাজটি খালেদ মোশাররফকে নিয়ে করতে হচ্ছিল। ১৫ ফারুক রশিদের দৃঢ় অভিমত। ৩রা নভেম্বরের অভ্যুত্থানের নেপথ্য নায়ক জিয়াউর রহমান, খালেদ মোশাররফ নয়।
অর্থাৎ জিয়া সাফায়েতের গোপন সমঝোতাই ৩ নভেম্বরের অভ্যুত্থান সংগঠিত হয়। জিয়াকে তার বাসায় সাফায়েতের ট্রুপসের তত্ত্বাবধানে নিরাপদে আটকে রাখা হয়। প্রকৃতপক্ষে ক্ষমতা দখলের ওই দিনগুলোতে বিভিন্ন গ্রুপ বিভিন্ন মতলবে ভয়ঙ্কর গোপন খেলায় মত্ত ছিল, যা উদ্ঘাটন করা বেশ কঠিন ব্যাপার। এসব ভবিষ্যৎ অনুসন্ধিৎসুদের গবেষণার ব্যাপার। পরবর্তীতে ওই অভ্যুত্থানের বিদ্রোহীদের প্রতি, বিশেষ করে সাফায়েত জামিলের প্রতি জিয়ার সদয় ব্যবহার এই ধারণাকে বদ্ধমূল করে। ১৬ সাফায়েতের ৪৬তম পদাতিক ব্রিগেডের শক্তিকে খালেদ ওভারস্টিমেট করেছিলেন। পদাতিক ব্রিগেডই সর্বেসর্বা। অন্যান্য সার্ভিস কোরের ইউনিটগুলো সব ফালতু, এমনতর ধারণার বশবর্তী হয়ে তিনি তাদের শক্তিকে সম্পূর্ণ অবজ্ঞা করেন। অথচ পরবর্তীতে দেখা গেল এসব সার্ভিস ইউনিট, ল্যান্সার, আর্টিলারি এদের সম্মিলিত শক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়ালে এক ঐতিহাসিক অভ্যুত্থান সংঘটিত হয়। ১৭ সর্বোপরি এসব অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে ভাগ্য একটা বিরাট ভূমিকা পালন করে। এক্ষেত্রে ভাগ্যলক্ষ্মী খালেদের সপক্ষে ছিল না, যার জন্য মুক্তিযুদ্ধের একজন জনপ্রিয় সমরনায়ক হয়েও শেষবেলায় তার ভাগ্যে নেমে এলো ব্যর্থতার গ্লানি। সৈনিকদের হাতেই করুণভাবে মৃত্যুবরণ করতে হলো এই বীর সেনানায়ককে।